এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এখন যে ঘটনাটি বলবো এটা আমার যে জেলা, রাজবাড়ী জেলারই একটি হসপিটালের পাশের একটা এরিয়া। তো হসপিটালের ঠিকানাটা আমি বলতে চাই, সেটা আমাদের রাজবাড়ির একদম সদরের কাছে মাটিপাড়া নামক একটা জায়গা আছে। যারা রাজবাড়ী জেলার বাসিন্দা তারা এলাকাটা অবশ্যই পরিচিত থাকবেন। ওখানে অনেক আগে থেকে, পাকিস্তান পিরিয়ড থেকে ওখানে একটা কমিউনিটি ছোট্ট একটা হসপিটাল ছিল। এখন সেটা অনেক বড় হয়েছে। মোটামুটি আজকে যে ঘটনাটা সেটা ওই জায়গাটা কেন্দ্রিক আর কি। তো ৭১ সালের আমাদের যখন মহান মুক্তিযুদ্ধ হয় তখন ওই এরিয়াটা অনেকেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তো তখন কিন্তু ওই সুযোগে অনেক ডাকাতি প্রবণতাও তখন কিন্তু অনেক ছিল। তো ওই এলাকার একটা কুখ্যাত ডাকাত ছিল। উনি সুযোগ পেলেই যেহেতু পুরুষ লোক অধিকাংশ বাড়িতে থাকতেন না পাকিস্তানি মিলিটারিদের ভয়তে, বা অনেকে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, তো যার কারণে ওই সুযোগে ওই এলাকাগুলোতে তারা ডাকাতি করত। যখন একজন কুখ্যাত ডাকাত ছিল, তো উনি ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে যখন ডাকাতি করতে আসতো, শুধু ডাকাতি করে উনি ক্ষান্ত হতেন না। ওই ডাকাতির ওইখানকার স্থানীয় যারা ছিলেন, ওই বাড়ির লোকদেরকে খুবই নৃশংসভাবে উনি হত্যা করতেন। এবং ওনার নৃশংসতার যদি বর্ণনা দিতে যেটা লিসেনারদের শরীরের লোম দাঁড়িয়ে যেতে পারে, এতটা নৃশংসভাবে উনি হত্যা করতেন। সেই কারণে ওনার প্রতি সবার খুব ক্ষিপ্ততাও ছিল অনেক বেশি। যখন আমাদের দেশ স্বাধীন হয়ে যায় তখনও কিন্তু ওই দেশ স্বাধীনতার পরে কিন্তু বেশ ডাকাতির প্রচলনটা ছিল, বাট কমে আসে। এবং ওই ডাকাতের যে সাঙ্গপাঙ্গ যারা ছিল, এরা বিভিন্ন সময় ওই মানুষজনের হাতে ধরা পড়েছে, গণপিটুনিতেই তারা মারা গেছে। এজন্য একমাত্র উনি ছিল ওনার দলের মধ্যে বেঁচে, যিনি সর্দার ছিলেন আর কি, উনি বেঁচে ছিলেন। তো শেষ দিকে এসে উনি ওই ছিচকে চুরি শুরু করেন আর কি, ছোটখাটো চুরি, কারণ ওনার ওই সাঙ্গপাঙ্গ যেহেতু ছিল না, একা একা চুরি করতে যেতেন উনি, ডাকাতি করতেন না। তো একদিন ওই গ্রামেই ওই চুরি করতে গিয়ে ধরা পড়ে যান উনি, এবং সবাই তো ওনার প্রতি এমনিতেই খুব ক্ষোভ। এবং যখন চুরি করতে গিয়ে ধরা পড়ে যান, লোকজন তো লাঠি সোটা নিয়ে বের হয়ে আসে এবং ওনাকে কয়েক মিনিটের মধ্যে পিটিয়ে মেরে ফেলে ডাকাতটাকে। তো সঙ্গত কারণ ওনার নামটা আমি বলছি না, কারণ মানুষ মৃত্যুর পরে সে যত পাপী হোক আল্লাহর দরবারে চলে যান, তার নাম নিয়ে কোনো ধরনের বদনাম না করাটাই ক্ষমতা আসলে আমাদের নাই। আল্লাহ তাআলাই ওনার যেহেতু চলে গেছেন, আল্লাহ ওনার ফয়সালা করবেন উনি ওনার সম্পর্কে, ওনার কর্মফল সম্পর্কে। তো যাই হোক, তো এর মধ্যে একটা ছেলে, এই ছেলেটা একটা বড় কুড়াল নিয়ে এসেছিল যে তাকে হত্যা করবে। কি কারণে হত্যা করবে? যুদ্ধ চলাকালীন সময় ওই ডাকাত তার সাঙ্গপাঙ্গ নিয়ে যখন তার বাড়িতে ডাকাতি করতে এসেছিল, এই ছেলের সামনেই তার বাবাকে খুবই নির্মম ভাবে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ডাকাতটা নিজের হাতে এটা করেছিল, এই জন্য ওর ইচ্ছা ছিল যে ওই ডাকাতটাকে সে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করবে। কিন্তু যখন এসে দেখলো যে ডাকাতটা মারাই গেছে, কিন্তু মনের ক্ষোভ ঝাড়ার জন্য সে কুড়াল দিয়ে এক কোপ দিয়ে ডাকাতের দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। এবং ডাকাতের জানাজা না করে, লোকজন তো আসলে লোকটা খারাপ ছিল, কেউ জানাজা করে নাই, তার জানাজা না করে ওই হসপিটালের পাশে গর্ত করে ওই রাত্রেই তাকে পুঁতে রাখে আর কি। তো এই ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো। এটা হলো আমি আমার ঘটনার ব্যাকগ্রাউন্ডটা বললাম। এখন থেকে হলো ঘটনাটা শুরু হলো আর কি। আমি এখন 3টা ঘটনা বলবো, সব ছোট ছোট, কিন্তু এই রিলেটেডই। জিনিসটা 3 ভাবে ঘটেছে, বুঝতে পেরেছি, সেটা আমরা বলবো এখন। প্রথম যেটা, এই যে ওনাকে যখন দাফন করে দেওয়া হলো ওখানে, এরপর থেকে ঝামেলাটা শুরু হলো। একবার একজন লোক, যিনি এই ঘটনাটা আসলে মেইন যিনি বলেছিলেন, তার নাম হলো নির্মল আর কি। স্থানীয় সে আসলে বারবার বা নাপিত যেটা বলি আর কি, উনি ওই প্রফেশনে বর্তমানে আছেন। নির্মলের দাদার সাথে যে ঘটনাটা ঘটেছিল আর কি। তো তার দাদা একদিন আসছিল রাতের বেলা দোকান বন্ধ করে, গভীর, ওদিন কোনো কারণে হয়তো অনেক রাত হয়ে গেছে আর কি। হাতে হারিকেন ছিল, হালকা বৃষ্টিও তখন পড়ছিল, আজকের যে অবস্থা আর কি এরকম বৃষ্টি ছিল। তো উনি যখন আসছিলেন তখন হঠাৎ দেখলেন ওই হসপিটালের বারান্দায় একজন লোক বসে আছে এবং পার কাছ দিয়ে একটা বিড়ালের মতো কি যেন ঘোরাফেরা করছে। তখন উনি চিন্তা করেন যে এত রাত্রে হসপিটালের বারান্দায় লোক তো থাকার কথা নয়, কিন্তু পার কাছে আবার বিড়াল কি যেন একটা প্রাণী ঘোরাঘুরি করছে। উনি হারিকেন নিয়ে চিৎকার দিয়ে বললেন যে কে রে ওখানে। যখন কে রে ওখানে বলেছে, হঠাৎ করে ওই যে পার কাছে যে বিড়ালটা ঘুরছিল, সেই বিড়ালটার মতো ওই প্রাণীটা দৌড় দিয়ে ওনার কাছে চলে আসে, ওই লোকটার কাছে চলে আসে, নির্মল দাদার কাছে চলে আসার সাথে সাথে উনি হারিকেন দিয়ে দেখতে গিয়েছেন যে জিনিসটা কি, বিড়াল না কুকুর না কি জিনিসটা। কিন্তু যেই না হারিকেনটা নিয়ে ওই প্রাণীটার কাছে ধরেছেন, দেখে যে প্রাণীটা আসলে একটা কালো বিড়ালের মতোই দেহ, কিন্তু বিড়ালের যে মাথাটা, এটা আসলে বিড়ালের মাথা নয়, এটা ওই যে ডাকাতটার মাথা।
আচ্ছা। এইটা দেখে উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান, এই ভয়ঙ্কর এই ঘটনাটা দেখে। পরবর্তীতে এলাকাবাসীর কাছে বর্ণনা করেন উনি রাতের বেলায় জিনিসটা দেখেছেন। তো এলাকাবাসী খুব আতঙ্কিত হয়ে যায়, যে অনেকেই বলে যে আমরা রাতের বেলা মাঝে মাঝে এই জিনিসটা দেখি, কেউ ওই রাতের বেলা পারতপক্ষে ওই হসপিটালের সামনে দিয়ে যেতে চায় না। তো রাসেল ভাই ওই হসপিটালের পাশেই এখন পর্যন্ত ওখানে একটা হাই স্কুল আছে, এখনো সেই হাই স্কুলটা আছে। ওই হাই স্কুলের যেই দপ্তরি উনি ওই হসপিটালেই থাকতেন, মানে ওই হাই স্কুলের একটা কক্ষে থাকতেন। উনি হঠাৎ করে একটা প্রবলেম ফেস করেন, সেটা হলো হঠাৎ গভীর রাত্রে উনি লক্ষ্য করতেন প্রায় প্রতি রাত্রেই যে কে যেন ওই স্কুলের ঘন্টাটা বাজায়, দপ্তরের যে ঘন্টাটা সেটা বাজায়। তো উনি খুব বিরক্ত হন যে এত রাতের বেলা এইরকম রসিকতার তো কোনো মানে নেই, রাতের বেলা স্কুলের ঘন্টা কেন বাজাবে। তো উনি যখনই বের হয়ে যেতেন কাউকে পেতেন না, দেখতেন যে যেই রুমে ঘন্টাটা সেই রুমও তালা মারা, সবকিছুই মানে বন্ধ, কিন্তু ঘন্টা বাজে কোত্থেকে। এবং গ্রামবাসী ওই ঘন্টার শব্দ শুনেছে, যে কোথা থেকে ঘন্টা বাজে। এটা ভয়ঙ্কর ব্যাপার, মানে একজন মৃত মানুষ ঘন্টা বাজাচ্ছেন, মানে এই ছবিটা যদি আমরা চিন্তা করি বা এই ভিজুয়ালটা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু খবর আছে আমাদের সাথে। তারপর একদিন উনি চিন্তা করলেন যে কে ঘন্টাবাজ আমি ধরবো। প্রথম দিকে মনে করেছে হয়তোবা কোনো মানে দুষ্টু প্রকৃতির লোকজন এসে হয়তোবা ঘন্টাবাজি গ্রামবাসীকে বিরক্ত করে, তো এই কারণে তো একদিন উনি চিন্তা করেছেন আমি ধরবো যে এটা কে করে। তো উনি যথারীতি একদিন পোত পেতে আছে, আজকে ঘুমাবো না, যেই না ঘন্টা বাজানো শুরু হবে আমি দরজা খুলেই দৌড় দিব যে কে এই কাজটা করে। যে সত্যি ওই রাত্রে ঘন্টা বাজানোর শব্দ যেই না শুরু হয়েছে, একটা দুইটা যেই ঘন্টা বাজিয়েছে উনি দৌড়ে চলে গেছেন ওখানে, 7-5 নামে হাতে একটা লাঠি নিয়ে গেছেন যে মানে আচ্ছা করে এটা একটা পিটুনি দেবো আর কি, এরকম দুষ্টামির জন্য। তো উনি যখনই ওখানে গিয়েছেন, গিয়ে দেখে যে যে লোকটার ঘন্টা বাজাচ্ছেন উনি আর কেউ না, ওই সেই জায়গাটা। আচ্ছা। এই দৃশ্য দেখে উনি তো মানে ওনার অবস্থা খারাপ, সাথে সাথে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে সকালবেলা ওনার বলা হয় যে আসলে এই কাজটা সে করে। তো এইরকম বিভিন্ন ভাবে মানুষ ওখানে মানে এরকম ভয়ের ঘটনা ঘটতে থাকে। তো এরপর যেটা হয় যে ওই গ্রামেরই একজন খুব মানে গণ্যমান্য ব্যক্তির সন্তান, উনি স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশেই ছিলেন, উনি মানে যুদ্ধের আগে উনি প্রবাসী ছিলেন। যুদ্ধের পরে যখন দেশে আসেন, তখন দেশে আসার পরে মানে ওই সময় আমাদের রাজবাড়ি থেকে এখনো সরাসরি ঢাকার রেল যোগাযোগ নাই, এটা মাঝখানে পদ্মা নদী যেহেতু আছে ওখানে সেতু হয় নাই, রেল যোগাযোগ নেই। উনি ওই ঢাকা থেকে আসতে আসতে অনেক গভীর রাত হয়ে যান, রাত হয়ে যায়। হওয়ার পরে এখন পর্যন্ত আপনার দেখবেন যে আগে গোয়ালন্দ থেকে সরাসরি রাজবাড়ি যাওয়া যেত, দৌলতদিয়া থেকে যাওয়া যেত না। তো ওই গোয়ালন্দ থেকে ট্রেন ধরে রাতের বেলা এসে নামেন, রাজবাড়িতে এসে নামেন। ওখানে ওনাকে একজন নিতে আসে, নিতে এসে দেখে অনেক রাতে আসছে, অনেকক্ষণ খোঁজাখুঁজি দেখে করে দেখে ওনার নেওয়ার জন্য কেউ নাই। তো একজন এসে বলে যায় ভাই আমি আপনাকে নিতে আসছি। তখন উনি বলে যে তোমাকে তো আমি চিনি, তুমি তো একসময় এই এলাকায় চুরি চামারি করতে, ডাকাতি করতে, তুমি কি ভালো হয়ে গেছো? বলে হ্যাঁ আমি এখন ভালো হয়ে গেছি, আমার এখন আমি এইগুলো কিছু করি না। তো অনেক গল্প টল্প করতে করতে আসছে, বাড়ির কাছে চলে আসছে উনি। তো অনেক ভালো ভালো উপদেশ দিয়েছে ওই ভাইয়াটা যে এগুলো করবা না, এগুলো ভালো না, এরকম অনেক উপদেশ দিয়েছে। বলে জি জি এরকম বলে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে। তো এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়িতে চলে গেছে, তখন বাড়িতে যাওয়ার পর উনি বলছে যে আজকে তো ওই চোরটা আমার, আপনারা তো কাউকে পাঠান না, ওই চোরটাই তো আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। তখন বলছে কি বলো, ওই চোরটা তো বেশ অনেকদিন আগেই গ্রামবাসীটাকে মেরে ফেলেছে। তখন উনি তো অনেক শিক্ষিত লোক ছিলেন, উনি তো এগুলো বিশ্বাসই করতেন না যে এটাও হতে পারে নাকি। তারপর উনি এসব প্রমাণ পেয়েছেন যে হ্যাঁ এটা হতে পারে। তো এই একটা ভালো কাজই হয়তো সারা জীবনে মানে ওনার মৃত্যুর পরে এরকম একটা ব্যাপার শোনা যায় আর কি। তো রাসেল ভাই যে হসপিটালের কথা বলি, এখন সে হসপিটাল আছে। তো সমস্যা হলো যখন এই ধরনের ঘটনা ঘটতে থাকলো, তখন একজন বুজুর্গ ব্যক্তি ওখানে আসেন। আসার পরে উনি একটা রিচুয়াল করেন। তো রিচুয়ালটা করার পর স্টিল নাও ওই হসপিটালে ওই ধরনের কারো ক্ষতি হয় নাই। হসপিটালের পাশে ওখানে হয়তো এখনো অনেক এরকম কিছু অশরীরী দেখা যায়, কিন্তু স্টিল নাও ওই বুজুর্গ ব্যক্তির ওই রিচুয়ালটা করার পরে আজ পর্যন্ত কাউকে ক্ষতি হয় নাই। তো আসলে একটা বিষয় আমি বলি, এর আগেও আমি বিভিন্ন ঘটনার সময় শেষ দিকে এসে বলেছি যে মৃত্যুর পরে এই যে আমরা বিভিন্ন অবয়বগুলা দেখি, এগুলো সম্পর্কে না বললেই না যে কিভাবে এটা আসে, কারণ এটা হয়তো আমাদের মনে একটা ভুল ধারণা সৃষ্টি হতে পারে যে মৃত্যুর পর আত্মা ইল্লিন বা সিজিনে চলে যায়, তাদের ফেরত আসার কোনো সম্ভাবনাই থাকে না। অন দ্য ডে অফ জাজমেন্ট মানে বিচার দিবসে আল্লাহ তাআলা তাদেরকে রিলিজ করবেন বিচার করার জন্য, তার আগ পর্যন্ত আত্মা মুক্তি পাবে না। রাসেল ভাই এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার এক স্টুডেন্ট, ও বুয়েট থেকে সিএসসি থেকে অনার্স কমপ্লিট করেছে। তো ওর দাদার সাথে এই ঘটনাটি ঘটেছিল আর কি। তো রাসেল ভাই ওদের অরিজিন হচ্ছে মানে পশ্চিমবঙ্গের নদিয়া অঞ্চলে। তো দেশ ভাগের পরে তার দাদা কুষ্টিয়াতে চলে আসেন, কারণ কুষ্টিয়া তো একসময় নদিয়ার অঞ্চল ছিল আর কি। দেশ ভাগের পরে 47-এর পর যখন চলে আসেন, এখানেই তারা স্থায়ীভাবে
বসবাস করা শুরু করেন কুষ্টিয়াতে। তো যেহেতু ওই অঞ্চলেও ওই নদিয়াতে ওদের কিছু আত্মীয় স্বজন ছিল, ওর দাদা সময় পেলে মাঝে মাঝে বেড়াতে যেতেন ওখানে। তো একবার উনি 65 সালের দিকে যখন উনি যান আর কি কিছু আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য, তো আত্মীয় স্বজন কয়েকজনের রিকোয়েস্টে ওনারা হরিয়ানা রাজ্যে বেড়াতে গিয়েছিলেন। তো যখন হরিয়ানা রাজ্যে রাসেল ভাই যান, তো সময়টা ছিল হচ্ছে 1965 সাল, আর ওই সময় কিন্তু অনেক আগে। অনেক আর ওই ঠিক 65 সালে হঠাৎ করে পাক ভারত যুদ্ধ শুরু হয়ে যায় কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে নিয়ে। তখন সারা ভারত জুড়ে কিন্তু মানে খুব অ্যালার্ট ছিল সবাই। তখন উনি যেহেতু বাংলাদেশি নাগরিক ছিলেন, তখন কিন্তু সরি বাংলাদেশি নাগরিক ওই সময় পাকিস্তান আর কি 65 সালে যেটা, তো ওনার কাছে কিন্তু পাসপোর্ট ছিল না। তো ওই সময় ওই রাজ্যে খুব অ্যালার্ট ছিল যাতে পাকিস্তানি গোয়েন্দারা ওখানে ঢুকতে না পারে, এরকম বেশি অ্যালার্ট ছিল, যার ফলে ওখানে পুলিশের হাতে উনি ধরা পড়েন, উনি সহ ওনার আত্মীয় স্বজন। আচ্ছা। এখন উনি সপক্ষে ওইভাবে কোনো প্রমাণাদি দিতে যেহেতু পারেন নাই, এই কারণে ওনাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। তো আসলে ওই জেলখানাতেই আসলে এই ঘটনাটা ঘটেছিল ওনার সাথে। আচ্ছা। তো উনি যখন জেলখানায় যাওয়ার পর, তো ওখানে সাধারণত আমরা জানি যে ওই জেলখানাতে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে কিন্তু অন্য সেলে রাখা হয়, এবং ওই সেলগুলোকে কন্ডেম সেল বলে। খুব মানে একটু সেপারেট থাকে সেগুলো, তো ওগুলো সাধারণ কয়েদিদের থেকেও আলাদা থাকে। তো উনি যখন ওখানে গিয়েছিলেন, ওনারা তো সাধারণ কয়েদি, আর ওনাদের নামে তো ওইভাবে কোনো মামলা ওইভাবে ছিল না, জাস্ট সন্দেহ করে আটক আর কি। তো ওনাদেরকে সাধারণ কয়েদিদের সাথে রাখা হয়েছিল। কিন্তু উনি যাওয়ার পরে যেটা একটা জানতে পারলেন যে জেলখানায় এক সাধু বাবাকে পুলিশ ধরে নিয়ে এসছে। পুলিশ ধরে এসে বলতে আদালতে তার মৃত্যুদণ্ড হয়েছে। তো উনি জানতে পারলেন যে আসলে তার কি মানে অপরাধটা কি ছিল। তো বলে যে একটা শিশু হত্যার অভিযোগে তার উপরে অভিযোগ আসে, এবং সেটা নিজেকে উনি নির্দোষ প্রমাণ করতে পারেন নাই, যার ফলে তাকে আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং সাক্ষ্য প্রমাণ সবই তার বিরুদ্ধে। আচ্ছা। তো যাই হোক, তো ওই সাধু বাবাকে কন্ডেম সেলে যখন রাখা হয়েছিল, তখন সাধু বাবা বারবার বলতো উনি কোনো অপরাধ করেন নাই। তারপরেও ওনাকে ধরে নিয়ে এসেছে আর কি, উনি শিশুটিকে বাঁচাতে চেয়েছিলেন। আচ্ছা। কিন্তু শিশুটিকে উনি পানি থেকে উদ্ধার করে তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, মানে সাধুদের যে একটা রিচুয়াল আছে ওইটা করে হয়তো সুস্থ করার চেষ্টা করেছিলেন। কিন্তু লোকজন এসে দেখে যে উনি ওই শিশুটার উপরে মানে কিছু মন্ত্র প্রয়োগ করছেন। তো লোকজন যখন ওই শিশুটাকে তার পালস পরীক্ষা করে দেখে সেটা মারা গেছে, তখন লোকজনের সন্দেহ থাকে যে উনি তাকে হত্যা করেছেন, যেটা হয় আর কি। এবং উনি যেহেতু ওনার কোনো সাক্ষ্য প্রমাণ ছিল, উনি কোনোভাবেই প্রমাণ করতে পারেন নাই যে এটা উনি নির্দোষ ছিলেন। তো যাই হোক, তো আবার রাসেল ভাই উনি যখন যে কন্ডেম সেলে থাকতেন, তো উনি কি করতেন, ওই কন্ডেম সেলে ওই দেয়ালে বিভিন্ন ভাবে বিভিন্ন দুর্বোধ্য কিছু চিত্র, কিছু শব্দ, ছবি এগুলো আঁকতেন। তো এগুলো কেউ বুঝতে পারতো না। জেলখান থেকে বারবার বলেছে দেয়ালে এগুলো না আঁকতে, তারপর উনি আঁকতেন। ওনার যে নির্দিষ্ট দিন ফাঁসির দিন ছিল, তো রাসেল ভাই ওই ফাঁসির দিনের 5-6 দিন আগে থেকে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন। এবং যার কারণে খুব অসুস্থ হয়ে পড়েন, এবং নির্দিষ্ট দিনের আগেই উনি মারা যান। মানে ওনাকে আর ফাঁসিতে দেওয়ার হয় নাই আর কি, উনি মারা যান আর কি অভুক্ত থাকতে থাকতে। তো ওনার কথা ছিল যে উনি যেহেতু অপরাধ করেন নাই, ফাঁসিতে উনি ঝুলবেন না, না খেয়ে মারা যাবেন, কিন্তু ফাঁসিতে ঝুলবেন না, এটা, এবং উনি মারাও যান। তো উনি মারা যাওয়ার পর থেকে আসলে ওই কন্ডেম সেলের ওইখানে হলো ঘটনাটা শুরু হয়। আচ্ছা আচ্ছা। তো প্রথমে উনি মারা যাওয়ার 2-3 দিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কিন্তু রাত 2-3 দিন পরে মানে গভীর রাত্রে হঠাৎ করে সব আসামিরা, কন্ডেম সেলের সব আসামিরা চিৎকার চেঁচামেচি শুরু করতো যে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের করো, এখান থেকে বের করো। এখন বাইরের যারা গার্ড ছিল ওরা ভিতরে এসে বলতো কি হয়েছে, বলে যে আমরা কিছু ছায়া দেখি, এবং এই ছায়াগুলো প্রচন্ড শব্দে আর্তনাদ করে। আমরা এত আর্তনাদ যে আমাদের মানে আমরা সে শুনতেই পারি না, এত ভয়ঙ্কর আর্তনাদ। তখন বলে কই আমরা তো বাইরে থেকে কিছু শুনি না, তোমরা কোথা থেকে শোনো? বলে না আমরা এটা শুনি, আমাদেরকে এখান থেকে বের করেন। বলে না, ফাঁসির আসামিদেরকে অন্য সেলে নিয়ে যাওয়ার নিয়ম নাই। কিন্তু রাসেল ভাই এইভাবে প্রতি রাত্রে এই ঠিক মধ্যরাতের দিকে যখন সব আসামিরা মানে প্রতিনিয়ত চিৎকার চেঁচামেচি শুরু করে, জেলার সাহেবের কানে কথাটা যায় যে এরকম আসামিরা গভীর রাত্রে চিৎকার চেঁচামেচি শুরু করে, বলে আমাদের এখান থেকে বের করে নিয়ে যাও। তখন উনি বিষয়টা চিন্তা করলেন যে সব আসামিরা তো একসাথে একটা বিষয় নিয়ে বলছে, এটা বিষয়টা তদন্ত করার দরকার। কিন্তু রাসেল ভাই আইনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানে অলিক বিষয় কিন্তু গ্রহণযোগ্য না, আমরা সেটা জানি আর কি। কিন্তু তারপরেও যেহেতু মধ্যরাত্রে এই ধরনের বিষয়গুলো তারা দেখে, ওদের মানে সবার আবেদনের প্রেক্ষিতে তখন তাদেরকে সাধারণ সেলে সবাইকে এক জায়গায় রাখা হয়, এবং কন্ডেম সেলে ওই সময় কিছুদিনের জন্য আসামিদেরকে মানে খালি করে দেওয়া হয় যাতে এখানে কেউ না থাকে। আচ্ছা। এখন যখন খালি ছিল রাসেল ভাই, তখন ওই কন্ডেম সেলের বাইরে তো গার্ড থাকে, তখন গার্ডদের সাথে ঘটনা ঘটা শুরু করলো।
মানে যখন গার্ড থাকতো, গার্ডরা রাতের বেলা চিৎকার চেঁচামেচি করে উঠতো। তো বলতো যে কে যেন মানে ওদের গলা টিপে ধরে। এখন জেলার সাহেবের কাছে যখন এই অভিযোগগুলো গার্ডরা করলেন, তখন জেলার সাহেব চিন্তা করলেন যে এখন কি করা যায়, কারণ এই ধরনের একটা ঘটনা ঘটছে। এটা তো উনি কিন্তু রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই ধরনের তথ্য উনি দিলে পারে ওনাকে চাকরিচ্যুত করা হবে, যে এই ধরনের অলিক একটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে ই করা হচ্ছে। তখন উনি যেটা করলেন যে উনি নিজেই বিষয়টা সমাধানের উদ্যোগ নিলেন, কিন্তু বারবার সমাধানের উদ্যোগ নিয়ে উনি ব্যর্থ হচ্ছেন, কারণ এই সমস্যার সমাধান হচ্ছে না, একই রকমের ঘটনা ঘটছে। এখন রাসেল ভাই ওই যে আমার এই স্টুডেন্টের যে দাদা, তো উনি তো খুবই অ্যারিস্টোক্রেটেড ফ্যামিলির সন্তান। তো উনি ওই জেলখানায় ওই গাদাগাদির মধ্যে থাকতে খুব অসুবিধা হতো। তো উনি জেলা সাহেবের কাছে রিকোয়েস্ট করেন যে আমি ওইসব ভূত প্রতি বিশ্বাস করি না, আমাকে ওই এখান থেকে বের করে অন্তত আমাকে কন্ডেম সেলে রাখেন, তারপর আমি ওখানে একটু নিরিবিলি থাকি, আমি এখানে এত আসামির মধ্যে থাকতে পারছি না। তখন জেলা সাহেব চিন্তা করলেন ভালোই, এটা খারাপ কি, ওটা ওখানে লোক থাকলো, একটু সুবিধা হলো, তাহলে ওখানে একটু প্রেশার কমলো। তখন ওনাকে এবং ওনার কয়েকজন আত্মীয়কে আবার ওখানে নিয়ে যাওয়া হয়, মানে ওনাদের আবেদনেরই প্রেক্ষিতে আর কি, যে ওনারা ওখানে থাকতে অসুবিধা হচ্ছে। তো যখন ওনার রাসেল ভাই ওইখানে গিয়েছেন রাতের বেলা, ওই যে আমার স্টুডেন্টের যে দাদা, তো ওনার ভাষ্য অনুযায়ী গভীর রাত্রে হঠাৎ উনি দেখলেন যে একটি শুধু ছায়াই দেখা যায়, যেমন আমরা হেঁটে গেলে মাটিতে যেরকম ছায়া থাকে ঠিক মাটিতে ছায়া, কিন্তু কোন ব্যক্তির ছায়া পড়ছে এই ব্যক্তিকে দেখা যায় না। এরকম দুটো ছায়া, একটা হচ্ছে একটা মানুষের ছায়া, বড় মানুষের ছায়া, এবং একটা বাচ্চা সন্তান, মানে কোন একটা বাচ্চা মানুষের একটা ছায়া আর কি, হাঁটাহাঁটি করছে সামনের করিডোর দিয়ে। তখন উনি বিষয়টা দেখলেন, দেখার পরে উনি চিন্তা করেন হয়তো বা চোখের ভুল, এটা যেহেতু উনি একটু সাহসী লোক ছিলেন, এগুলো বিশ্বাসও করতেন না, তবে চোখের ভুল মনে করে উনি শুয়ে পড়েন আর কি। কিন্তু শোয়ার পর হঠাৎ ওনার মনে হলো ওনার বুকের উপরে কিছু একটা চেপে বসেছে এবং গলাটা চেপে ধরেছে, এবং উনি কোনো মতে শব্দ করতে পারছিলেন না। তো উনি যখন এটা খুব চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করছিলেন, কিন্তু হচ্ছিল না। তারপরেও উনি আয়াতুল কুরসি পড়া যখন শুরু করেন, তখন ওই জিনিসটা আস্তে আস্তে করে শরীরের উপর থেকে চলে যায়, এবং চলে যাওয়ার পরে উনি আবার শব্দ পান, ওনার যে আত্মীয় স্বজন পাশের কন্ডেম সেলে আছেন, ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করেছে, আচ্ছা, যে এই আমাদেরকে মেরে ফেললো, আমাদেরকে সবাই একসাথে বিভিন্ন, মনে হচ্ছে পরবর্তী তাদের ভাষ্য অনুযায়ী যেটা শোনা যায় যে তারা সবাই মানে ফিল করছিল কেউ যেন তাদের গলা চিপে ধরেছে। আচ্ছা, তো এই ধরনের সমস্যা পরের দিন আবার উনি জেলা সাহেবকে বলেন যে আমরা এখানে থাকবো না, আমাদেরকে আগের জায়গাতেই নিয়ে যান। আচ্ছা, তখন আবার ওনাদেরকে আগের জায়গায় নিয়ে আসা। আচ্ছা, কিন্তু আসলে ভাই এইভাবে তো আসলে পুরো একটা সেল তো ফাঁকা রাখা যায় না। এটা জেলা সাহেবের প্রতি বারবার মানে একটা চাপ আসছিল। তখন উনি যেটা করলেন, উনি চিন্তা করেন জিনিসটা রেনোভেট করার দরকার, মানে আমি একটা বলি যে এটা কতদিন ফাঁকা রাখা যায়, এটা এই ফাঁকা রাখার জন্য উনি চিন্তা করেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি পাঠাই যে এটা বসবাসের অনুপযোগী হয়ে গেছে, এটা একটু সংস্কার করার দরকার, তাহলে হয়তো বা এটার জন্য দীর্ঘ মাসখানেক হয়তো বা সময় পাওয়া যাবে। তো উনি ওইটাই করেন। কিন্তু রাসেল ভাই সংস্কার যখন কাজ শুরু হয়, পরবর্তীতে মাস তিনেক পরে যখন সত্যি সত্যি সংস্কারমূলক কিছু কাজ শুরু হয়, তখন ওই যে সেলটা, যে ছেলে সাধু ছিলেন, ওই ছেলে যখনই ওই যে দেয়ালের ওই চিত্রগুলো মুছতে যেত, আচ্ছা, মুছতে গিয়ে দেখতো যে রং দিয়ে মোছার পরেও আবার নিচের ওই চিত্রগুলো দৃশ্যমান হয়ে আচ্ছা। তো এই বিষয়গুলো যখন দেখতো ওই মিস্ত্রিরা, এবং মিস্ত্রিরা মনে হতো যাতে কানে কেউ যেন ফিস করে বলছে যে এই লেখাগুলো মুছিস না, তখন ওই মিস্ত্রিরা বলতো যে এই ছেলে আমরা কোনো কাজ করতে পারবো না। আচ্ছা, তো এই তথ্যটা যতদিন আর কি আমার স্টুডেন্টের দাদা ছিলেন, ওনার কাছ থেকেই শোনা। উনি পরবর্তীতে যখন মাস 6 ওনাকে মানে ওইভাবে ওনার কয়েকজন আত্মীয় স্বজনকে আটকে রাখা হয়, তারপর আবার ছেড়ে দেওয়া হয়, যেহেতু ওনাদের বিরুদ্ধে ওই ধরনের কোনো অভিযোগ ছিল না আর কি, শুধু পাসপোর্ট না থাকারই অভিযোগ ছিল আর কি, তো ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো রাসেল ভাই পরবর্তীতে যখন মানে উনি আবার ওই নদিয়াতে ওনার আত্মীয় স্বজনদের কাছে কখনো গিয়েছিলেন, যখনই গিয়েছিলেন তখন উনি জিজ্ঞেস করতেন যে আমাকে ওই জেলখানার ওই সেলের বিষয়ে একটু খবর দিও তো। তো উনি যতদিন মানে খবর নেওয়ার চেষ্টা করেছেন, উনি জানতেন যে ওই সেলটা আশেপাশে রেনোভেট হলেও অন্যান্য কন্ডেম সেলগুলো ওই সেলে কখনো আসামি রাখা যেত না। আচ্ছা, দীর্ঘদিন এরকম ছিল, এখন কি অবস্থা তো আমরা জানি না। তো এটাই ছিল। ভূত এফএম এবং ভূত.com এর অনেক বড় একজন ভক্ত হবার কারণে তার বহুদিনের ইচ্ছে ছিল ঘটনাটি শেয়ার করার, কিন্তু পর্যাপ্ত সময় আর বাংলা লিখতে খুব একটা পারদর্শী না হওয়ায় তিনি ঘটনাটি লিখে পাঠাতে পারেননি। আমি বাজি ধরে বলতে পারি এরকম ঘটনা এর আগে কখনো কোথাও। ধন্যবাদ রাসেল ভাই আমার ভয়েস মেইলটি আসলে গ্রহণ করার জন্য। আমি সরাসরি আমার আজকের ঘটনায় চলে যাই। লালমিরহাট লালমিরহাট জেলার আমাদের এক গ্রামের থাকতেন হাজী আব্দুল কাদের।
তো আমি আমার গ্রামের নামটি বললাম না রাসেল ভাই, এটা পরিচয় সাপেক্ষে। তবে আব্দুল কাদের নামটা কিন্তু আমি তার রিয়েলি বললাম, যেহেতু তার সঙ্গে করেছেন। গ্রামটা এই জন্য বললাম না যে অনেকে ভিড় করতে পারে, তার সঙ্গে কথা বলতে চাইতে পারে, এই জন্য আমি একটু হাইড রাখলাম। তিনি খুবই ধার্মিক মানুষ হিসাবে আমাদের গ্রামে পরিচিত ছিলেন। তো কয়েক মাস আগে তিনি সৌদি আরব থেকে হজ করে দেশে ফিরছিলেন। তো সবাই তাকে খুব সম্মান করত। হজ শেষে মক্কা থেকে দেশে ফেরার সময় বিমানে বসে তিনি লক্ষ্য করলেন পাশের সিটে এক অদ্ভুত লোক বসে আছে। তো লোকটি রাসেল ভাই একদম কালো পোশাক পরেছিল, আর তার যে চোখ, এমন একটি দৃষ্টিভঙ্গি ছিল যেন সে মানুষ নয়। তার লোকটি রাসেল ভাই হঠাৎ বলল যে, হাজী সাহেব, আপনার সাথে আমি আপনার দেশে যাব। হাজী কাদের সাহেব তো অবাক হয়ে বললেন, আপনি কে? লোকটি মুচকি এসে বলল যে, আমি মানুষ না, আমি জিন। আপনার সাথে আমার যাওয়ার খুব ইচ্ছা, আপনি নিবেন কিনা আমাকে? তো হাজী কাদের প্রথমে ভাবলেন যে এটা হয়তো মজা। তিনি রেগে গিয়ে বললেন, বাজে কথা বলবেন না, আল্লাহর ঘর থেকে আসছি, এসব কথা বলবেন না। তা লোকটি তখন ধীরে বলল যে, আপনি আমাকে অপমান করলেন, আমি আপনার সাথে আছি, আপনি দেখতে পাবেন। তো এই কথা বলার পর এখন ও যখন আসলে ভাই বিমানে আসতেছে, একটা তো খারাপ লাগার কথা আছে, উনি আকবরিয়া আমার সাথে যাইতে চাচ্ছে, হ্যাঁ, মানে বা এরকম একটা কথা বলছে, আপনার সাথেই আছি, আপনি দেখতে পাবেন। তো বিষয়টা তো একটু কেমন লাগার। এই কথা বলে লোকটি ওইখানেই অদৃশ্য হয়ে গেল। তো অদ্ভুত ঘটনা যে দেশে ফিরে আসার পর থেকেই হাজী কাদেরের জীবনে অদ্ভুত ঘটনাগুলো শুরু হয়ে গেল রাসেল ভাই। রাতে যদি সে ঘুমাতে যায়, তিনি শুনতেন যে কেউ ফিসফিস করে বলছে যে, তুমি আমাকে অপমান করছো, আমি তোমার বাসায় নিমন্ত্রণ চেয়েছি, তুমি আমাকে অপমান করছো। বাড়ির সবাই প্রথমে ভাবলো তিনি হয়তো ক্লান্ত, কিন্তু কয়েকদিন পর পরিস্থিতি রাসেল ভাই একদম ভয়ানক হয়ে উঠল। এক রাতে হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন। তো তার চোখ লাল হয়ে গেল এবং তিনি মানে অদ্ভুত কণ্ঠে কথা বলতে শুরু করছেন সেদিন, যে আমি সেই জিন, সে আমাকে অপমান করেছে। পরিবার সবাই ভয় পেয়ে গেল তার মুখ থেকে এরকম কথা শুনে। তো ভয়ানক অসুস্থতা। পরের দিন হাজী কাদের হঠাৎ মাটিতে পড়ে গেলেন। তো তার শরীর কাঁপছিল, তো মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এরকম। তাকে দ্রুত অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হলো। রাত প্রায় 2টা হবে, চারপাশে কুয়াশা আর নিস্তব্ধতা, আর কিচ্ছু নেই, পুরো মনে হচ্ছে যে ফাঁকায়। সেখানে যে নিঃশ্বাস নেওয়া যায়, সেই নিঃশ্বাসের শব্দও শোনা যায়। অ্যাম্বুলেন্স এসে হাজির কাদেরকে উঠিয়ে নিল। কিন্তু আশ্চর্যের বিষয়, ড্রাইভার ছিল এক অচেনা লোক, কেউ তাকে আগে দেখেনি। তো ড্রাইভার বলল যে, চিন্তা করবেন না, আমি দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছি। এখন অ্যাম্বুলেন্সের ভেতরে যে ভয়ঙ্কর যে একটা পরিস্থিতি তৈরি হলো রাসেল ভাই, অ্যাম্বুলেন্স চলতে শুরু করলো, হঠাৎ ভেতরে লাইট নিজে নিজে বন্ধ হয়ে যায়। হাজী কাদের হঠাৎ উঠে বসে ভয়ঙ্কর কণ্ঠে বললেন যে, আমি মানে সে আমাকে অপমান করেছে, আজ আমি তাকে নিয়ে যাব। এখন পরিবারের লোকেরা তো কাঁদতে শুরু করলো, যে হাউমাউ করে কান্না করতেছে যে, আমার স্বামীর কি হলো, ওনার ছেলে বউ বলতেছে, বাবা আপনার কি হয়েছে, এরকম শুরু করছেন কেন? তো এইগুলো তো ডাক্তারি ভাবে গেলে আসলে তাকে তো মেন্টাল বা মানে এগুলো কিন্তু ডাক্তারি ভাষায় এটা পছন্দ করবে না, বিজ্ঞান এটাকে বলে না। তারা বলবে যে মেন্টাল হাসপাতালে নিয়ে যান, মানসিক চিকিৎসা করান, এটা ঝামেলা, ওইটা বলবে। কিন্তু তাকে যে জিন ধরছে এটা তো তারা বিশ্বাস করবে না আশা করি। তো এখন ঠিক তখনই অ্যাম্বুলেন্স হঠাৎ নির্জন এক শ্মশান ঘাটের সামনে থেমে গেল হঠাৎ করেই। তো ড্রাইভার ধীরে পিছনে ফিরে তাকালো, তার চোখ লাল হয়ে গেছে। সে বলল যে, তোমরা কি আমাকে চিনতে পারোনি? এটা বললো। তো সবাই তো ভয়ে রাসেল ভাই ওখানে মানে চিৎকার শুরু করে দিয়েছে যে, এটা কি, এটা কি, কি ওরা কথাও শোনে না কিছু। ড্রাইভার ধীরে বললো যে, আমি সেই জিন বিমানে যে ছিলাম। এখন এই ঘটনা তো মানে তারা এখানে প্রথম শুনলো, তার পরিবার বিমানে ছিল। তা এখন যখন ড্রাইভার এরকম বলছে, হ্যাঁ, তখন ওই যে ওই অবস্থায় আর কি হাজী কাদের সাহেবের স্বাভাবিক একটা অবস্থান ছিল, এবং ওই জিনের যে ভারত্বটা ওটা নিয়েছিলেন ড্রাইভার।
হ্যাঁ, তখন তিনি বললেন যে তুমি আসলে জিন ছিলে, আমাকে ক্ষমা করো। ওই লোক বলছেন, হ্যাঁ আমার ভুল হয়েছে, এরকম বলতেছেন। তো এরপরে যে ভয়ঙ্কর রূপটা হলো, অ্যাম্বুলেন্সের ভেতরে একটা অদ্ভুত বিদগুড়ে একটা গন্ধ শুরু হলো। তো এখন ড্রাইভার হঠাৎ অদ্ভুত হাসি দিল, ঠিক আছে। একবার কিন্তু ড্রাইভারকে ভর করতেছে, একবার রোগীকে, মানে হাজী কাদেরকে। তার মুখ ধীরে ধীরে বিকৃত হয়ে গেল। সে বলল যে আজ তাকে নিয়ে যাবই। হাজির কাদের হঠাৎ চিৎকার করে উঠলেন যে ঠিক তখনই পরিবারের একজন দ্রুত ফোন করলো গ্রামের ইমাম সাহেবকে। বলছেন যে এখানে ইমাম বা কবিরাজ ঝাড়ফুঁক লাগবেন, তাছাড়া এখানে আসলে রাখা খুব কষ্টকর হয়ে যাবে তাদের জন্য। এখন ইমাম সাহেব এবং একজন বিখ্যাত কবিরাজ দ্রুত সেখানে পৌঁছে গেলেন তাদের মোটরসাইকেল নিয়ে। ইমাম সাহেব কোরআন শরীফ থেকে আয়াত পড়তে শুরু করলেন, যে হঠাৎ যখনই আয়াত পড়তে শুরু করলেন হঠাৎ অ্যাম্বুলেন্স কাঁপতে লাগলো। মনে হচ্ছে যে রাসেল ভাই কম্পিত হচ্ছে, একটা মোবাইলে ফোন আসলে যদি ভাইব্রেট করা হয় যেমন কম্পন হচ্ছে, ওই রকম কম্পন হচ্ছে অ্যাম্বুলেন্সটা। তো হাজী কাদের, মানে ওখানে কিন্তু হাজী কাদেরকে রাখা হয়েছে, আর আমরা যারা পরিবারের লোকজন ছিল সবাই নেমে গেছে, গাড়ি তো ওখানে স্টপ হয়ে গেছে ওই শ্মশানের ওখানে। তো হাজী কাদের ভয়ানক কণ্ঠে চিৎকার করে বললেন যে থামো, এই আয়াত পড়ো না। হ্যাঁ, এই বলছে যে থামো, এই আয়াত পড়ো না, এরকম বলতেছে। তো ইমাম সাহেব আরো জোরে জোরে আয়াত পড়তে লাগলেন। কবিরাজ পানি পড়া দিয়ে হাজী কাদেরের মুখে ছিটালেন। তো হঠাৎ তার শরীর থেকে যেন মানে কালো ধোঁয়ার মতো কিছু বের হয়ে গেল, আর তার মাথা প্রচন্ড, মানে হাজী কাদেরের মাথা প্রচন্ড ঘামতে শুরু করলো। তো দূরে শোনা গেল যে একটা ভয়ানক একটা চিৎকার। এই চিৎকার একটা মানুষের না, এটা বোঝা গেছে কমপক্ষে এই জিনিসটা, যে মানে ওনারা যে ছাড়াচ্ছেন ওর শরীর থেকে চলে যাচ্ছে বা ওকে বিতাড়িত করতেছে এখান থেকে, যেন ওকে আর কিছু করতে না পারে। কিন্তু জিনের যে চিৎকারটা ছিল পালিয়ে যাওয়ার, এটা একটা ভয়ঙ্কর রকমের একটা চিৎকার ছিল রাসেল ভাই। তো জিনের উনি আবার শেষ একটা কথা বলে গেছেন জিনটা, যে হঠাৎ মানে দেখলাম যে সেই যে ড্রাইভার আমাদের অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন সে মাটিতে পড়ে গেল, তার চোখ স্বাভাবিক হয়ে গেল। সে অবাক হয়ে বলল যে আমি এখানে এলাম কিভাবে, মানে ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার বলছেন। তার মানে ওই জিন কি করছেন, মেডিকেল থেকে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ভর করে তার ভিতরে ভর হয়ে ওই অ্যাম্বুলেন্সটা এদের বাসায় নিয়ে আসছেন। তো ইমাম সাহেব বললেন যে তুমি জানো না তোমার শরীরে জিন ঢুকেছিল। হাজী কাদের ধীরে ধীরে সুস্থ হলেন, কিন্তু তিনি সবাইকে বললেন যে কখনো অদৃশ্য জগতে অবহেলা করবে না, জিনদের অপমান করা ঠিক না। হ্যাঁ, তো সেই ঘটনার পর কয়েকদিন শান্ত ছিল সবই, কিন্তু এক রাতে গ্রামের শ্মশান ঘাটের কাছে লোকেরা আবার সেই অ্যাম্বুলেন্স দেখছিল, এবং কেউ কেউ শুনছিল যে একটা ভয়ঙ্কর কণ্ঠ, যে আমি আবার আসবো, এরকমটা কণ্ঠ। তবে আর রাসেল ভাই সবচেয়ে বড় কথা, তখন অ্যাম্বুলেন্স ড্রাইভার কিন্তু ওখানে হয়ে গেছিল যে আমি এখানে কেন, আমাকে কে বা ডাকছে। আমরা আবার রাসেল ভাই এটা মানে ওনাদের ভাষ্য মতে যে অবাক হওয়ার কারণ হচ্ছে অ্যাম্বুলেন্সকে ডাকানো হয় নাই, তারপর অ্যাম্বুলেন্স ওখানে আসে তড়িৎ গতি অবস্থায়, মনে করছে যে কে বা কে হয়তো কল দিচ্ছে, তার ভাই বা কেউ কল দিচ্ছে, কেউ কাউকে জিজ্ঞেস করে নাই যে অ্যাম্বুলেন্স কে ডাকছিস। হ্যাঁ, সবাই মনে করছে যে হয়তো বাড়ির কোনো একজন হয়তো বা অ্যাম্বুলেন্সকে ডাকছে, সে অ্যাম্বুলেন্স, কিন্তু অ্যাম্বুলেন্স যে জিনের মানে ভরে যে অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়ে আসছে অ্যাম্বুলেন্স, এই ব্যাপারটা কিন্তু আমরা আগে জানতাম না বিষয়টা। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ। আমাকে যে ঘটনাটা এখন আমি শেয়ার করব সেটা একটা হৃদয় বিদারক ঘটনা, এবং আমি এই ঘটনা পড়ার সময় আমার খুব খারাপ লেগেছিল, আমি নিজে খুব কষ্ট পেয়েছি দেখে ঘটনাটা সিলেক্ট করলাম। সেকেন্ড অফ অল আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা কিন্তু আমাদেরকে অনেক ঘটনা পাঠাবেন। আপনাদের ঘটনা বেশি বেশি পেলে, ভয়ে ভয়ে ঘটনা থাকলে আমাদের প্রোগ্রাম আরো বেশি ম্যাচিওর হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা কিন্তু প্রতিদিনই চেষ্টা করছি আমাদের নতুন নতুন এক্সপেরিয়েন্স গুলাকে একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপন করবার জন্য আপনাদের সবার সামনে। তো এখন প্রথমেই আমি বলি যে মানুষের পছন্দ মানে খুব অদ্ভুত টাইপের, আমাদের যারা লিসেনার আছেন তাদের হসপিটালের ঘটনা, লাশের ঘটনা, এই টাইপের ঘটনা ভালো লাগে। তো আমি ডক্টর আলিফের কাছে শুনেছি আজকে দুটো ঘটনা আছে। দুটো ঘটনা কি রিলেটেড আমি একটু শুনতে চাই। রাসেল ভাই, আমার একটি ঘটনা হচ্ছে যে আসলে আমি ওই যে জায়গাটার ঘটনা আজকে শেয়ার করব, সেই জায়গায় আমি আগে গিয়েছিলাম, কিন্তু ওই জায়গায় আমি রিকন টাইপের, আমি গিয়ে ঘুরে এসেছি রাতে 2টা 3টার দিকে। আমি কিছু সব নর্মাল পাইনি, কিন্তু এটা হয়েছে
2012-তে আমি গিয়েছিলাম, কিন্তু ওই মুহূর্তে ওই লোকটাকে আমি তখন পাইনি, হাফিজ সাহেবকে। ওনাকে পেয়েছি আমি 2017-তে। 17-তে পাওয়ার পরও ওনার সাথে কন্ট্যাক্টে আসতে পারিনি, কিন্তু আচ্ছা। রিসেন্টলি কন্ট্যাক্টে এসেছি। ওনার 1981 সালে থাকা ঘটনা একটা নিয়ে এসছে উনি, ওনাকে পেয়েছে সেই ঘটনা সহ, বলতে চাচ্ছিলেন না। এটা হচ্ছে উনি তখন ওই গোরস্থানের দারোয়ান ছিলেন, আমি ওখানে গিয়েছিলাম। ওইখানে গোরস্থানের পাশাপাশি ওই পৌর কবরস্থানের পাশে আরেকটা গোরস্থান ছিল, এটা হচ্ছে ওইখানকার জেনারেল মানুষ যারা আগে সুইসাইড করছে, পোস্টমর্টেম শেষ হয়ে যাচ্ছে, কোনো লাশের কোনো ঠিকানা নাই, সেসব লাশগুলো ওখানে দাফন করা হতো, সব কাটাছেঁড়া লাশ। তো এই দুইটা কবরস্থানের দায়িত্বে তিনি ছিলেন 1981 সালে। তো তখন তো এত বেয়ারিশ লাশ আসতো না, Right. তো যে কয়টা আসতো সে কয়টা ওইখানে দাফন করা হতো। কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী এখন সেখানে মানে গভর্নমেন্ট থেকে পেমেন্ট করে তারপরে দাফন করা হয়। আচ্ছা। এখন আর ওই গোরস্থানটা নাই যেটা আগে বেওয়ারিশ লাশ দাফন করা হতো। ওকে ওকে, ওইটার তো দারোয়ানের আমরা ঘটনা। যেটা করি সেটা হচ্ছে যে তাহলে সেই ঘটনাটা এই ঘটনা দিয়ে শুরু করি, এই না? ঘটনা শুরু করি। এই ঘটনা দিয়ে শুরু করি। ওকে ওকে, ফাইন ফাইন। তো ঘটনায় চলে যাই। যে ওনার নাম হচ্ছে হাফিজ। উনি 81 সালে না, আরো 2 বছর ধরে এখানে ওই দারোয়ানের চাকরি করতেন আর কি। তো জিনিসটা ছিল এরকম যে শিফটিং করে দারোয়ানের চাকরি করতেন তিনি। সকালে কোনো মাসের এক মাস সকালে হতো, আর 1 মাস রাতে হতো। তো রাতে হতো, কিন্তু উনি রাতের বেলা কোনো ধরনের অ্যাবনর্মাল কখনো কিছু ফিল করে নাই, যে 2 বছর তিনি চাকরিরত ছিলেন আর কি। তো তার বাসা ওই গোরস্থান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এখন আমি তো গিয়েছি রাসেল ভাই ওই জায়গাটাতে, এখন ওই জায়গাটাতে খুব সুন্দর কলোনি, চারিপাশে পুকুর করে রাস্তা করেছে, খুব সুন্দর। তখন এত কিছু ছিল না, তখন প্রচুর দূর থেকে হেঁটে চলে আসতে হতো। আচ্ছা 4.5 কিলোমিটার 5 কিলোমিটার। ওই আসার পথে একটা বিডিআর এর একটা ঘাটি ছিল, ওইটা ক্রস করে প্রায় 2 কিলোমিটার হেঁটে আসতে হতো। তার আমি জানি যারা ওই এলাকায় আছেন তারা কিছুটা আন্দাজ করতে পারছেন, তাই? আচ্ছা তো সেই জায়গা থেকে আপনার যেদিনের ঘটনা সেদিনের মানে যেদিনের ঘটনা ঘটে, এই ঘটনাটা একদিনই ঘটে, হয়তো একদিনই সবকিছু তার চিন্তা ভাবনা আলাদা হয়ে যায় গোরস্থান সম্পর্কে। তো আমরা জানি যে কবরস্থান অনেক সেফেস্ট জায়গা আমাদের এই হরর সেক্টরটাতে। আমি বলতে চাই কবরস্থান অনেক সেফ জায়গা। তো সেই দিনের ঘটনায় তিনি বাসা থেকে প্রতিদিনই খাওয়া নিয়ে আসতেন যেদিন রাতে ডিউটি থাকতো। তো রওনা দিয়ে দিত তো 7টা 7:30টার দিকে। তো আসার পরে উনি ওনার এই কবরস্থানের সামনে একটা টঙের দোকান ছিল, ওইখানে চাটা বিক্রি করতো, চা বানাতো এক লোক, ওইখানকার লিকারের চা ওনার উপর ফেমাস ছিল। তো এসে উনি 1 কাপ চা খেতে খেতেই বসে এই লোকটার সাথে গল্প করছে। তখন রাত 7টা কি 7:30 বাজে। তো শীতকাল রাসেল ভাই অনেক, তো শীতটা সন্ধ্যা থেকেই পড়ে যায়। একটা লোক হাত কচলাতে কচলাতে খুঁজতে খুঁজতে এই দোকানটার সামনে আসে। তো মাথার হুডটা সরানোর পরে মানে মাথার কানটুপিটা সরানোর পর তিনি দেখলেন যে দাঁড়িয়ালা একজন ভদ্রলোক ওখানে 1 কাপ চা চাচ্ছে, এবং চা সাথে সাথে বলছে যে আপনারা একটু দোয়া দুরুদ পড়েন, একজন বিজ্ঞ আলেম মারা গেছেন, আপনারা আমার মনে হয় দোয়া দুরুদ পড়লেই ভালো হয়, ওনার লাশ কিছুক্ষণের মধ্যেই এই কবরস্থানে চলে আসবেন। ওই মুহূর্তে দোকানে যে দোকানদার ছিল এবং ওই হাফিজ সাহেব ছিল। আচ্ছা, তো তিনি ওই দোকানদারকে বলেন, কি ব্যাপার, কিছু বুঝলেন? মানে ওই লোকটা চলে যায়, ওই লোকটা চা খাওয়ার পর ওখানে আর থাকেনি, চলে যায়, কিছু বুঝলেন? তখন ওই লোক বলে যে আরে অনেক মানুষই তো মারা যায়, তো বলে গেছে আর কি, মানুষ মারা গেলে তো আমাদের দায়িত্ব দোয়া দুরুদ পড়া। আসলে যখন আপনি তো ছাড়া দেখবেনই, যখন আসবে আপনি একটু দোয়া কালাম করে জানাজা করে কবরটা দিয়ে চলে যান। তো ওই লোকটা নর্মালি ওনার বাঁশি নিয়ে আর টর্চ লাইট, এই টর্চ লাইটটা খুব পাওয়ারফুল, ওনার টর্চ লাইটটা খুবই পাওয়ারফুল, সৌদি আরব থেকে পাঠায় তার ভাই, সৌদি থাকতো তখন। তো তিনি কি করলেন, ওই টর্চ লাইট মারতে মারতে কবরস্থানটা পশ্চিম দিয়ে চলে গেলেন। পশ্চিমে যাওয়ার পরে আবার কবরস্থানের কাছে চলে আসলেন। প্রায় ঘন্টা খানেক পর ওই ঝিঝি পোকার শব্দের সাথে সাথে, আর ওই এলাকায় শিয়াল খুব বেশি, আমি আরেকটা হিন্দি দিলাম এটা কোন এলাকার মানুষ এলাকা হতে পারে, খুব শিয়াল, তখন আরো বেশি শিয়াল ছিল। এখন তো এখনো শিয়াল আছে কিন্তু এক্সটিংক্টের পথে, কিন্তু তখন আরো বেশি শিয়াল ছিল। তো ঝিঝি পোকার শব্দের সাথে সাথে অনেকগুলা পায়ের মানে পায়ে হেঁটে আসার শব্দ, মনে হচ্ছে যে একটা পাতার উপর পায়ের পাড়া পড়তে পড়তে অনেকের শব্দ। উনি দেখলেন যে প্রায় 100-2 মানুষ এগিয়ে গিয়ে কবরস্থানের ভেতর ঢুকছে, আর সবাই কান্না করছে। ওনার কাছে মনে হলো যে হয়তো আসলেই কোনো বিজ্ঞ আলেম মারা গেছে, ওই লোকটা এসে বলে যায় আর এখানে লোকজন কান্না করতেছে। তো ওই লোকগুলা ভিতরে ঢুকছে, আর পাশ কাটিয়ে 2টা লোক কবর খুঁড়ে বেরোলো। 2টা লোক কবর খুঁড়ে বেরোলো, তারা খালি গায়ে, তারা মনে হয় যে অনেকক্ষণ কেমেছে। তো কবরস্থানের সামনেই চাপকল আছে, চাপকল দিয়ে ওই লোকগুলা পানি দিয়ে মানে মুখ টুক ধুয়ে আবার কবরস্থানের ভিতরে ঢুকে গেল যারা কবর খুঁড়েছে। আর এখন এই কবরস্থানের ভিতরে ল্যাম্পপোস্ট ছিল আছে, কিন্তু তখন এত ল্যাম্পপোস্ট ছিল না। তো তখন দেখলো যে কয়েকজন হেজাক লাইট নিয়ে আসছে, আর
4 জন লোক, শুধুমাত্র 4 জন লোক একটা লাশ কাঁধে করে নিয়ে কবরস্থানে ঢুকছে। তার পিছনে আরো কয়েকজন লোক এবং লাশের খাটিয়ার পাশ বরাবর হেঁটে আসছে সেই লোকটা, যে লোকটা চায়ের দোকানে তার সাথে ঘটনা বলেছিল। আচ্ছা, ইন্টারেস্টিং। তো তারা কি করলো, ভিতরে ঢুকে গেল। তো ঘন্টা খানেক পর, কিন্তু তখন পর্যন্ত কোনো ঘন্টা খানে হাফ এন আওয়ার, আধা ঘন্টা পরে তিনি দেখলেন যে এই টঙের দোকানের পাশ বরাবর পশ্চিম দিক থেকে 16-17টা শিয়াল কবরস্থানের দিকে চেয়ে আছে, তাকিয়ে আছে। তিনি আর ওইখানে তার দায়িত্ব মোটামুটি চোরের থেকে বেশি দায়িত্ব শিয়াল পাহারা দেওয়া। কারণ তিনি বলে যে আমি আসলে দারোয়ান চোরের, কিন্তু শিয়াল পাহারাই দিতাম বেশি, কারণ পুরো কবরস্থান তো ওই শিয়াল কি করতো, কবর খুঁড়ে লাশটা ছিঁড়ে নিয়ে চলে যেত। তো কি করলো, তিনি তো জানেন ভেতরে একটা লাশ ঢুকেছে, সে কি করলেন, ভেতর থেকে কবরস্থানের গেটটা লাগিয়ে দিলেন যাতে শিয়ালগুলো ভেতরে ঢুকতে না পারে। আর চারিপাশে প্রায় 14 ফিট দেয়াল, তো শিয়াল মাঝে মাঝে মাটি খুঁড়ে নিচ দিয়ে ঢুকে এই পাশে বেরিয়ে যায়, কিন্তু আশা করি ওই মুহূর্তে কবরটা পর্যন্ত কোনো ঝামেলা হবে না। তো তিনি ভেতরে ঢোকার পর মানে দরজাটা লাগিয়ে ফিরেই দেখেন যে ভেতরেই অনেকগুলা শিয়াল। এই শিয়ালগুলা ঢুকলো কি করে? আর যে মানুষগুলা 100-2 মানুষ, ভেতরে কোনো মানুষ তেমন একটা মানুষ নাই। ওই 7-8 জন মানুষ যে লাশের পেছনে এসছে তারাই, আর 4-5 জন, মানে টোটাল 12 থেকে 15 জন, কিন্তু তিনি ঢুকতে দেখেছে প্রায় 300 জনের উপরে। কিন্তু কবরস্থানের ভেতরে 12 থেকে 15 জন, হেজাক লাইট চারিপাশে, কবরটার চারিপাশে, আর একটু সাথেই পাকা একটা জায়গা, সেখানে কবরটা মানে লাশটা রাখা, এবং লাশের চারিপাশে মানুষজন লাশের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, মনে হয় লাশের মাথার যে কাপড়টা সেটা খুলে হয়তো বা সবাই দেখছে শেষ মুহূর্তে দেখাটা, আচ্ছা, এটা তার কাছে মনে হলো। তো তিনি টর্চ মারতে পারছিলেন না। প্রথমে শিয়ালের চোখের দিকে টর্চ মেরে ফেলে, তো ওইখান থেকে কয়েকটা শিয়াল এমন ভাবে তার দিকে তাকায় তিনি খুব ভয় পেয়ে যান। ওই লাশের চারিপাশ থেকে কে জানে হাত উঠিয়ে বলে, এই টর্চ মেরেন না। ওইখান থেকে ওই লোকগুলো থেকে এই টর্চ মেরেন না। টর্চ কিন্তু তাদের মুখে মারা হয়ে গেছে, মারা হয়েছে শিয়ালের মুখে, এই টর্চ মেরেন না। তো তিনি খুব দোটানায় পড়ে যান, বাইরেও শিয়াল ভেতরেও শিয়াল। তিনি বেরিয়ে গেলে বাইরের গুলা ভেতরে ঢুকে যেতে পারে, আর ভেতরের গুলা তাৎক্ষণিক। তিনি বলল যে আমি কি করব, ওখান থেকে একজন লোককে ডাকার খুব ইশারায় চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার ইশারা দেখতে পারো না, কারণ অন্ধকার চারিপাশে অনেকখানি। ওই জায়গাটায় হাজাক লাইট, ওনার কাছে কোনো ধরনের লাইট বা কিছু নাই, ওনার কাছে খালি টর্চ লাইটটা আছে। উনি যদি টর্চ লাইটটা মেরে কাউকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, হয়তো বিপদ আরো বেশি হবে। তিনি কি করলেন, গুটি গুটি পায়ে আল্লাহ আল্লাহ করে বিসমিল্লাহ করতে করতে ওই জায়গাটায় চলে গেলেন, যে জায়গাটা লাশের খাটিয়াটা রাখা, লাশটা রাখা, এবং চারিপাশে ঘিরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। উনি যেতে যেতেই পেছনে ফিরে দেখে যে মানে শিয়ালের যে কিউরিয়াসিটি, যে শিয়ালগুলা কোথায়, দেখে যে শিয়ালগুলা তখন মাটিতে নেই, সব গাছের উপরে। উনি বললেন যে আমি তো এখন এখান থেকে ভাগবো না অজ্ঞান হয়ে পড়ে যাবো, আমাকে তো আল্লাহ অজ্ঞানও করছে না। উনি বলেছে যে আমি তো অজ্ঞান হয়ে পড়ছি না, আমি অজ্ঞান। খুব অদ্ভুত একটা সিচুয়েশন। উনি একটু সামনে আগায়, যে জটলা পেকেছিল লাশের খাটিয়া বরাবর 14-15 জনের, সে একজনকে জিজ্ঞেস করলো, ভাই, এই বলতে বলতে জিজ্ঞেস করবে শিয়ালের ব্যাপারে, এমন সময় লাশের খাটিয়ার দিকে চোখ পড়ে, এবং চোখ পড়ার পরে তার অজ্ঞান হওয়ার মতোই অবস্থা। যেই লোকটা বলেছিল যে আমার একটা বিজ্ঞ আলেম মারা গেছে, আপনারা দোয়া করেন, এটা সেই লোকটায় শুয়ে আছে এবং মৃত অবস্থায় শুয়ে আছে, চারিপাশে কাফনের কাপড় এবং হাসি দিয়ে শুয়ে আছে। আচ্ছা, তো উনি কি করবে বুঝতে পারছিল না, তখন বললো যে ভাই, ভিতরে কিন্তু শিয়াল আছে। একটা লোক বলে, আমি জানি ভেতরে শিয়াল আছে, আপনি চুপচাপ দাঁড়ায় থাকেন এখানে। তো লোকটা কি করলো, ওই জায়গায় দাঁড়ায় থাকলো, দেখলো যে ওই হাসি মুখ অবস্থায় লোকটা যতটুকু হাসি ছিল, মানে মুচকি হাসি, সেটা আরো বড় হয়ে গেছে হাসিটা, যতই কবরের দিকে লাশটা নামানো হচ্ছে। হাসিটা একটু বড় হচ্ছে, মানে আরো প্রসারিত হচ্ছে। আর কবর দেওয়ার সময় লাশটার মুখটা সবাই ঢেকে রাখে না, আমার কাফনের কাপড়টা আরো যারা আগের দেখে ফেলে, নামানোর সময় কিন্তু ওইখানে গিটটা কোনোভাবেই লাগানো হচ্ছে না, উপরে গিটটা পাকাই দেওয়া হচ্ছে না। উনি কি করলেন, ওইখানে টর্চটা মানে হাতে যা ছিল ফেলে টর্চটা নিয়ে এখান থেকে এক দৌড় দিলেন। যেই টঙের দোকানে লোকটার চা খেতেন, ওই টঙের দোকানে লোকটা রাতে ঘুমাতো মাঝে মধ্যে। উনি একটা রিস্ক নিলেন যে যা হওয়ার হবে, টঙের দোকানে যেয়ে দেখি, নক করে দেখি, যদি খোলা থাকে নাহলে একদম বাসার দিকেই দৌড় দিব। সামনে আবার বিটিআর গেট আছে 1 কিলোমিটার পর। তিনি দেখেন যে বাইরে দিয়ে তালা দেওয়া না, তাহলে সম্ভাবনা উনি ভেতরে আছে। প্রায় 2-3 মিনিট ধাক্কাধাক্কি করার পরে লোকটার ঘুম ভাঙে। উনি আল্লাহর কাছে বলে আলহামদুলিল্লাহ যে উনি ঘুম ভেঙে উঠেছে। উনি ভেতরের সাথে সাথে তরতর করে ভেতরে ঢুকে যায়, ভেতরে ঢুকে আবার ভেতর থেকে সিটকানি লাগিয়ে দেয়। ওনাকে ওই দিন রাতে বসে বলে যে এই ঘটনা। ওই লোকটা বলে, ভাই রে, আমি মাঝে মধ্যে এখানে অনেক কিছুই শুনি, অনেক শব্দ শুনি এখানে বসে থাকা অবস্থায়।
তো আপনি এখন থাকেন, আপনার রাতে ঘুমাবে না, কারণ এই দোকানের চারিপাশে দেখবেন শিয়াল গুড়গুড় করতেছে। আচ্ছা, তো তাই ঠিক হলো, সারা রাত শিয়াল আশেপাশে ঘুরঘুর করে, আর কোনো শব্দ কবরস্থান থেকে আসে নাই, আর কোনো কিছু সে কবরস্থান থেকে পায় নাই। পরের দিন সকালবেলা কবরের ভিতরের অবস্থা কি সেটা যায় না, ফজরের আজান দেওয়ার পরপরই সকালে একটু আবছা আলো আসার পর সে তার বাড়িতে চলে যায়। 1 মাস আচ্ছা। আপনার কোনো খবর নাই। আসলে তিনি একটু প্রক্সি দিতেন, যে লোকটা তার এই জায়গায় পৌর কবরস্থানে ছিল সে একজন গভর্নমেন্টের একদম নিম্ন শ্রেণীর কর্মকর্তা, এখানে দারোয়ান হিসেবে ছিল, তাকে লিজ দিছিল যে তুমি কাজ করো, সে যে বেতন পেত ওখান থেকে কিছু টাকা তাকে দেওয়া হতো আর কি। সে কি করলো যে আর যাবে না, 1 মাস আর কোনো খবর নাই। 1 মাস পরে একদিন একটা জমির ব্যাপারে একটা লোকের কাছে কথা বলতে এসে ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার পথে সন্ধ্যার পরে এই টঙের দোকানে উনি বসেন। টঙের দোকানে বসার পর ওই লোকের সাথে কথা হয়। লোকের সাথে কথা বলার পরে বলে যে ভাই আপনি জানেন না কি অবস্থা। আমি রাসেল ভাই একটা ছোট্ট জিনিস মিস করে গেছি, আমি এটা আবার রিমাইন্ড করি। পরের দিন সকালবেলা যখন উনি দোকান থেকে বের হলেন, ওই বাড়িতে যাওয়ার আগে লোকটাকে নিয়ে এসে কবরস্থানের আমি ভেতরে তো ঢোকেন। ভাবছিলাম যে কবরস্থানে কি একবার হ্যাঁ, যাবে না, যাবে, যাওয়া তো যাবে। উচিত, আমি এটাই ভাবছিলাম। তো কবরস্থানে আমি এটা মিস করে গেছি, রাসেল ভাই Right, খুব মানে excited যা মধ্যে কিছু চলছে। হলো এত কিউরিওসিটির পরে একবার মানে অবশ্যই দেখবেন এখানে কি দেখবেন হয়েছে কি সকালবেলা। হয়েছে সেটাই। তো সকালবেলা উনি যখন ওই ভোরবেলা আবছা আলোতে ওনাকে নিয়ে যায়, ওনাকে ঘুম থেকে উঠিয়ে ওনাকে নিয়ে যায়, তখনও আশেপাশের লোকজন জাগেনি প্রপারলি। যাওয়ার পর উনি দেখেন সেই লাশের খাটিয়া, সেই কবর খোঁড়া, কিন্তু কেউ নাই, লাশটাও নাই, কবরটার ভিতরে কোনো লাশও নাই, আশেপাশে কিচ্ছু নাই, খালি লাশের খাটিয়া, কবরটা খোঁড়া, কাফনের কাপড় পরে আছে। That's it. That's it. এইটা দেখে উনি তার মানে আর যা কোনো- দেখেছিলেন পুরো তো ভুল না, কারণ ভুল না। কিছু জিনিস এবং আছে। উনি যে টঙের দোকান, উনি হ্যাঁ। বলেছে যে হয় এটা ওনার চোখের ভুল, কোন লাশ এসেছিল, হয়তোবা লাশটাকে কোনো শিয়াল নিয়ে গেছে, হয়তোবা বাবা রে, হয়তোবা ওখানে কোনো লাশ আসেনি, অথবা লাশ আসার পর কবর হয়ে গেছে, কিন্তু লাশের খাটিয়া সহ কাফনের কাপড় পরে আছে, ওইটা কেউ নেয়নি। তার মানে এগুলো কোনো সাধারণ শিয়াল না। হয়তো সাধারণ শিয়াল না, কিন্তু ওই এলাকায় শিয়াল আছে, হয়তো বেশের কোনো শিয়াল, শিয়ালের বেশ ধরেছে, অথবা কোনো এরকম কিছু হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে। কারণ উনি তো Right. চাক্ষুষ কিছু দেখেন, উনি তো ঘুম ছিলেন, আর ঘুটঘুটে অন্ধকার রাত্রিদের মানে ঘুম মানে গভীর রাতের ঘটনা, সেটাই। তো টঙের দোকানদারটা তো কিছু খেয়াল করেন নাই। রাইট। তো উনি চলে যায়, উনি আর 1 মাস আসেন না। পরের দিন উনি বলে যে ওই যখন ওই যে এখন আমি ওই জায়গায় চলে আসি, উনি যখন জমির কাজ শেষ করে কথাবার্তা শেষ করে ওনার দোকানে ঢোকে, তখন এই টঙের দোকানদারকে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা ভাইয়া কি অবস্থা, ওইটা কোনো হদিশ পাইছিলেন? বলে মেয়ে আপনি চলে যাওয়ার পরবর্তী দিন পুলিশ এসে একাকার অবস্থা, 1 লাশ নাকি কোন জায়গা থেকে চুরি হয়েছে, আল্লাহ, এখানে ভালো একটা বিশ্বাস হতো। এই জায়গায় লাশ চুরি হয়েছে, পুলিশ আসে পুরা ঘেরা অবস্থা, ওই যে জায়গায় লাশ মানে কবর দেওয়ার কথা ছিল ওই জায়গায় লাশ কবর দিতে আসার পর শিয়াল নাকি লোকজন তাড়া করছে, লোকজন সব চলে গেছে, আর ওই লাশের যে লাশটা কোনো মতো কবর দেখেছে সেই লাশ উঠায় একটা কবরস্থানের ভিতরে নিয়ে গেছে। সেই কবরটা দেওয়া হয়েছিল 1904 সালে। আচ্ছা, 1904 সালে সেই কবর দেওয়া হয়েছিল, ওই অনেক পুরাতন কবর, পুরো কবরস্থানের মাঝখানে সেটা পরে, ওইটার ভিতরে একটা তরতাজা লাশ পাওয়া যায়। আপনি যেদিন চলে যান তার পরের দিন, পরে এটাকে পোস্টমর্টেম করে পুলিশকে কি করছে কাটাছেটা করে পরে এনে এসে আবার এখানে কবর দিয়ে দিচ্ছে। এরপরে হয়তো তার দারোয়ানের চাকরিটা হয়নি, কিন্তু এই ঘটনা তার সারা জীবন আসলে ভাই মনে থাকবে আর কি। এটা হচ্ছে একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমি মানে লাস্টে যেভাবে মানে উনি এটা পাক খেলো ঘটনাটা। উনি অসম্ভব মানে উনি একটা লাশ চুরি হয়ে গেছিল ওখানে একটা। এবং তার মুখ থেকে শোনাই তার মুখ ঘটনা। সো মানে কতটা অদ্ভুত হতে পারে, এবং আমার মনে হয় যে আপনাদের কাছে ওই ব্যাপারটা খুবই অদ্ভুত লেগেছে। তো যাই হোক, আমার কাছে ওয়ান্স সেকেন্ড ঈদ মোবারক। Thank you. আমি যে ঘটনাটা আজকে এখন দ্বিতীয়টা শেয়ার করতে যাচ্ছি, সেটি একজন ফার্মাসিস্টের ঘটনা। আচ্ছা, বেশি আজকে থেকে 18 বছর আগে, 2000 সালে। 2000 সাল কথা চিন্তা করতে গেলে 18 বছর, সেটাই 18 বছর আগে অনেক মনে হয় না, মানে হ্যাঁ, মনে হয় সেদিন কিন্তু আসলে অনেক আগে। 2000 সালের ঘটনা। তো উনি অফিস করতেন আর কি, তো বাসায় থাকতেন তার বাবা মা এবং তার ছোট ভাইও তখন ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, তো তিনি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করতেন। তো পরের দিন তাদের ট্যুর থাকবার কারণে ওই দিন বিকালবেলা একটু খাওয়া দাওয়া, অফিসেই খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়ার পরে তিনি বাসায় আসেন, ফ্রেশ হয়ে যান। ফ্রেশ হয়ে উনি কাউকে কিছু না বলে শুয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন।
খুব সাধারণ জীবন, এর আগে কখনো কিছু হয় নাই, আচ্ছা। কখনো কিছু ফেস করে নাই। অনেক ঘটনার মধ্যে রুমের মধ্যে নুপুরের শব্দ, এই সেই কাকতালি অনেক কিছু ঘটে। ওনার সাথে কখনো কিছু হয় নাই, একেবারে রেগুলার একদম রেগুলার লাইফ। নামাজ পড়ে ঘুমায় যায়, হুম। নামাজ পড়ে অফিস থেকে এসে নামাজ পড়ে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। আর রুমটাও খুব সুন্দর করে ছিমছাম সাজানো। ছোট ফ্যামিলি তো, তার বাবাও চাকরিজীবী, তো ওই দিন সবাই বাসায় ছিল। পরের দিন শুক্রবার এবং অফিসের ট্যুর ছিল, তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার কথা। তো উনি বাসায় এসে এত টায়ার্ড ছিলেন, ওই ট্যুরের ব্যাপারে তার সমস্ত দায়িত্ব ছিল ট্যুরের, তো সবকিছু শেষ করে এসে বাসায় টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পর খুব রেগুলার একটা কেস আমাদের সবার জীবনের স্বপ্ন। এই স্বপ্নটাই হয়তোবা তার সবচেয়ে বেশি তাড়া করতে থাকে ওই দিন থেকে। আচ্ছা। ওই দিন রাতের বেলা তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটা এরকম যে ঘুমানোর পর তার কাছে একটা স্বপ্ন আসে যে সে তার ড্রেসিং টেবিলের সামনে তার চুল আঁচড়াতে গেছে, এবং চুল আঁচড়াতে যে দেখে তার মাথাটা আয়নাতে দেখা যাচ্ছে না। আচ্ছা। যেই জায়গায় মাথা ছিল সেই জায়গা থেকে অনবরত বুকের উপর দিয়ে রক্ত পড়ে যাচ্ছে। মানে এটা দেখতে পাচ্ছে স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখছে। আচ্ছা, ও স্বপ্নের মধ্যে। আচ্ছা, কিন্তু মানে ঘটনাটা দেখতে ঘটনা পাচ্ছে হচ্ছে আয়নায়। আয়নায়, রাইট। হঠাৎ করে ঘুম ভাঙে, চোখ কতলা কথা এক দৌড়ে ওয়াশরুমে যে আল্লাহর নাম নিয়ে বারবার সে মুখ ধুয়ে লাইট জ্বালিয়ে আবার রুমের মধ্যে আসে। দুঃস্বপ্নই দেখেছে। কিন্তু আসার পর সবচেয়ে অবাক লাগে হচ্ছে তিনি যে জায়গায় মাথা দিয়েছিলেন সেই জায়গায় রক্তে ভেজা। আচ্ছা। যে জায়গায় মাথা দিয়েছিলেন ওই জায়গায় রক্তে ভেজা। প্রথমে মনে ছিল রং আসলো কোথা থেকে, উনি হাত দিয়ে নাকের সামনে গন্ধ শুকে দেখে এটা রক্তের গন্ধ। আচ্ছা। সাথে সাথে বাবা মাকে ডাক দেয়, সাথে সাথে, এবং সারা শরীর চেক করে তার কোনো শরীর কেটেছে কিনা। অদ্ভুত কিন্তু। তো উনি বাবা মা আসে, বাবা মা আসার পরে বাবা মা দেখে যে তার খাটের উপরে রক্ত। তো তিনি কি করলেন, সেখান থেকে ওই মুহূর্তে বাবা মাকে ভয়ে রাসেল ভাই রুমে আর ঘুমানোর মতো অবস্থা নাই। তো কোনো মতে পরের রাতটা কাটে, এবং পরের দিন সকালবেলা তার বাবারই একজন রেফারেন্সে তিনি একজন লোক নিয়ে আসেন তার বাসায়। হঠাৎ করে এরকম আননোন কোনো রিজন ছাড়া হঠাৎ করে এখানে কেন রক্ত আসবে? তার কথা হচ্ছে রক্ত আসার কোনো রিজন নেই, আমার সারা শরীর অক্ষত, রক্ত কোথা থেকে আসবে? আমি স্বপ্নে দেখেছি, সেটা কিভাবে বাস্তবের সাথে মেলে? এটা সম্ভব না। তো একটা লোক আসে, আমি অনেক ঘটনাতে রাস্তায় বলেছি অনেক বুজুর্গ লোকজন আসে, দাড়িওয়ালা অনেক বিজ্ঞ লোক আসে, কিন্তু যে লোকটা ওনাদের বাসায় সেদিন আসে সেই লোকটা আমার ঘটনার সাথে কোনোদিন ম্যাচ করে নাই। খুব সাদা সিধা একটা লোক দাঁড়িয়ে আছে, মানে পাঞ্জাবি পায়জামা পরা দাঁড়িয়ে আছে। তো লোকটা এসে ডিরেক্ট ঢুকে বলে, এই রুমে 3টা জিন ঘুমায়। আচ্ছা। এই রুমে 3টা জিন ঘুমায়, আপনারা একটু এদেরকে সরানো খুব কঠিন। প্রথমে ওনার কথাটা কেউ বিশ্বাস করে না, কি বলতেছে উল্টা পাল্টা, ঘটনা শুনলোই না কিছু না, হঠাৎ করে রুমে ঢুকে বলে এই রুমে 3টা জিন ঘুমায়। তবে যে আপনারা এই রুম থেকে 3টা জিন তাড়াতে পারবেন বলে মনে হয় না, তাদেরকে তাড়ানো অনেক কষ্টসাধ্য। আমি জানি না কি হবে, উনি লোকটা বলছে, কিন্তু তাই এই জিনগুলো, এই 3টা জিনকে তাড়ানো খুব কষ্টকর। তো উনি বলে যে এইটা ওই টাকা খাওয়ার ধান্দা। উনি পরে ওই লোকটাও চলে যায়, এবং আর এটাও বলে যায় যে আপনি যখন এই জায়গায় ঘুমাবেন না তখন আপনার বিপদ সবচেয়ে বেশি হবে। দয়া করে চেষ্টা করবেন এই রুমটাতেই ঘুমানোর জন্য, যেহেতু আপনার কোনো ক্ষতি হয় নাই, আশা করি আগামীতেও কোনো ক্ষতি হবে না। আচ্ছা। হয়তো আপনি ভয় পেতে পারেন, কিন্তু আশা করি আপনার কোনো ক্ষতি হবে না। তো ওই লোকটা ওই লোকের সাথে, মানে যে ভাইয়ের সাথে ঘটনা ঘটছিল, ওই লোকটা তার সাথে কথা বলে বাসার বাইরে চলে যায় এবং তার বাবাকে নিয়ে যায় সাথে। বলে যে শোনেন, ওনাকে 3টা জিন খুব পছন্দ করেন এবং ওই জিনগুলো এই রুম থেকে বেরোতে চাচ্ছে না, বের হবেও না। আপনি যত চেষ্টা করেন, হয়তো আমি চেষ্টা করতে পারবো, কিন্তু আপনি যত চেষ্টা করেন এই বের হবে না। তো বলে যে আপনার এই কত টাকা দিতে হবে? বলছে আমাকে কোনো টাকা দিতে হবে না। ওই লোকটা হেঁটে চলে যায়, তার জায়গায় চলে যায়। তো ওই বাবা পরবর্তীতে, বাবারও তেমন একটা পছন্দ হয় না এই লোকটাকে, কি বললো না বললো, সাদা সিধা একটা মানুষ এসে একটা কথা বলে চলে গেল। আর ওই ভাইয়াটাতে এই রুমে আর ঘুমাবে না। সে বলে যে আমার অফিসের পাশে তার ফুপির বাসা, বেটার ওখান থেকেই চলে যাবো। আর তার ওই পরের দিনের ট্যুরটাকে আসলে ক্যান্সেল হয়ে যায়, সে আর যেতে পারে না ট্যুরে। তো তার ফুপির বাসায় সে চলে যায়। ফুপির বাসায় যাওয়ার পরে ফুপির বাসায় ফুপিরাও জানে যে এই বাসায় ঘটনা এইরকম ঘটে গেছে। আচ্ছা। ফুপিরাও তাকে, সে যে বাসায় থাকবে ফুপিরাও পাচ্ছে ভয়, কি হবে। তো ফুপিরা প্রপারলি পুরো ঘটনাটা জানতো না যে তার সাথে সে যদি ওই রুমে না থাকে তাহলে তার উপর ক্ষতি হতে পারে। ফুপিরা জানে যে সমস্যা হচ্ছে এই বাসার। তো ফুপিরা তাকে বলে যে ঠিক আছে তুমি এই রুমে ঘুমাও। সেদিন রাতের ঘটনা, সে কি করলো, ওই রুমের মশারি, আমাদের মশা প্রচন্ড, মশারি টশারি টানানোর পরে সে কি করলো, ওই জায়গায়
শুয়ে পড়লো রাতের বেলা, পরের দিন অফিস ধরবার জন্য। পরের দিন শনিবার অফিস। তো ওই দিন রাতের বেলা খালি খালি শোয়ার পরে তিনি একটা জিনিস শব্দ পান, কটকট করে খাটের চারিপাশে কটকট শব্দ হচ্ছে। মনে হচ্ছে যে ঘুণ যখন খাটের মধ্যে ধরে যেরকম শব্দ, কিন্তু ওইরকমই, কিন্তু এটা আরো বেশি করে লাউড, আরো লাউড। উনি কি করলেন, নামতে যান, নাম থেকে আর পারেন না। ওই দেয়াল কোথা থেকে আসলো? ওই খাটটা এমন যে চারিপাশে খোলা, মানে মাঝখানে, রুমের মাঝখানে খাট। তো দেয়াল কোথেকে আসে? নামতে পারছে না, দেয়ালের মাঝখান দিয়ে দেয়াল চলে আসছে, নামতে পারছে না। লাইট যে জ্বালাবে, নামতে পারছে না। সে ভাবলো যে হয়তো ভয়ের কিছু ঘটতে পারে, ঘটার আগে লাইট জ্বালে সারা রাত ঘুমাবো, কোনো টেনশন নাই, অন্ধকার করবো না রুম। কিন্তু লাইটটা যে জ্বালাবে সেটা পাচ্ছে না। পরে একটা পর্যায়ে 10-15 মিনিট ট্রাই করার পর তার ফুপিকে ডাকলো যে তুমি ঘরের ভিতরে ঢোকো, আমি তো লাইট জ্বালাতে পারতেছি না। ফুপির মনের মধ্যে খটকা লাগে, কি হইলো আবার রুমের ভিতরে? ফুপি তার ছেলেকে নিয়ে ঘরে ঢোকে, ওনার ফুপা জীবিত নাই আর কি, ফুপি তার ছেলেকে নিয়ে থাকে। ফুপি তার ছেলেকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে লাইট জ্বালায় দেখে ওনার যে খাটটা যে রুমে থাকার কথা একদম কোনায়, খটটা খাড়া হয়ে দাঁড়ানো, খাড়া অবস্থায়। কখন কে এই খাট সরালো? এত বড় খাট সরানো মুখের কথা না, একজন খাট সরাতে পারে না, 2-3 জন মিনিমাম লাগে। সেই খাট কোনায় চলে গেছে। ওই দিন রাতের বেলা তো অবস্থা খুব খারাপ। ওই দিন রাতের বেলা তার বাবা মাকে আবার ডাকা হয়, তখন রাত্রে 11টা বাজে, 11টা-12টা বাজে ম্যাক্সিমাম। তো তার বাবা মা এসে তাকে ওই দিন রাতের বেলা ওখান থেকে বাসায় নিয়ে আসে। তো বাসায় নিয়ে আসার পর ওই দিন তার বাবা মার সাথেই ঘুমায়। পরবর্তী দিন তার ভাইয়ের সাথে ঘুমানো শুরু করে, এবং ওই দিন সকালবেলা তিনি আরেকজন হুজুরের কাছে যান। ওই হুজুর তাকে বলে যে তুমি 3 কুল পড়বা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়বার পর সারা শরীর ম্যাসাজ করে ঘুমাবা। আর এই পানিটা দিলাম, পানিটা প্রতিদিন সন্ধ্যার সময় ছিটাবা ঘরের কোনায় কোনায়। ছেটানোর পরে তার ভাইকে নিয়ে তিনি ঘুমাতে লাগলেন। ওই 10টা দিন রাসেল ভাই তার জীবনে সবচেয়ে মানে ওই ঘটনা ঘটার পর 10 দিন তার জন্য খুব আরামদায়ক ছিল, কিছু ঘটনা নাই, কোনো সমস্যা হয়নি। 10ম দিন, একজন যেদিন 10 দিন, সেদিনের শেষ দিন, সেদিন আবার রবিবার পরে রাতের বেলা তার ভাইকে নিয়ে ঘুমায়। তার ভাইয়ের আবার পরের দিন সকালবেলা ইউনিভার্সিটি আছে, তো তাড়াতাড়ি ঘুমাতে হবে। তার ভাই আগে শুয়ে পড়ে, শেষ ঘুমাতে 11:30-12টা। টেনশনের প্রতিদিন রাতের বেলা হয়তো ঘুম হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু টেনশন থাকছে। তিনি আবারও স্বপ্ন দেখেন রাসেল ভাই। স্বপ্নে এই দেখেন যে তিনি তার ছোট ভাইকে জবাই করছেন এবং নিজে, এবং ওই মুহূর্তে তার ছোট ভাইটা খুব জোরে জোরে হাসছে। আচ্ছা, এটা স্বপ্নের মধ্যে দেখছেন, ভয়ঙ্কর স্বপ্ন। সাথে সাথে ওনার আবার ঘুম ভেঙে যায়। যে আমি স্বপ্ন নর্মালি দেখলে পরের দিনই ভুলে যাই, কিন্তু এই 2টা স্বপ্ন আমি কখনো বলতে পারবো না। উনি দেখলেন তার ভাইকে জবাই করে ফেলছে, তার ভাই জোরে জোরে হাসছে। ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর দেখে যে ঘুম ভাঙে তার ভাইয়ের চিৎকারে। কি হলো? স্বপ্নের সাথে তার স্বপ্নের মধ্যে চিন্তা হচ্ছিল, আমি আগের বার স্বপ্ন দেখি যে আমার মাথা দেখা যাচ্ছে না, পুরো খাট ভর্তি রক্ত, এখন তোমার ভাই আমার পাশে। স্বপ্ন মানে ঘুমের মধ্যে তার এই চিন্তাটা আসে। সে সাথে সাথে ঘুম থেকে জেগে দেখে তার ভাই চিৎকার করছে জোরে জোরে। তার ভাইয়ের পায়ের তালুর মধ্যে কে জানি কলম ঢুকিয়ে দিয়েছে এবং ওখান থেকে রক্ত বেরোচ্ছে। কলম ঢুকিয়ে দিয়েছে। কলমের পেইনফুল এবং তার রিয়েল লাইফের সাথে স্বপ্নের ম্যাচ করছে। হয়তো ভাইয়ের গলা, সে দেখেছে গলা কাটছে, কিন্তু ভাই চিৎকার করছে। তার ভাইয়ের পায়ের পাতাতে জানি কি জানি জোরে কলম ঢুকে 30% কলমের ভেতর পায়ের পাতার ভেতর ঢুকে গেছে। তো উনি খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের লোকজন বলে এটা প্রচন্ড ফোর্সফুল ছাড়া এই কলম এখানে ঢুকবার কথা না। কলমের ভেতরে যে নিপ সেটা ভেঙে ভিতরে ঢুকেছিল, ওইগুলি বের করে নিয়ে আসছে, সার্জারি করে ছোটখাটো। ওই দিন রাত্রেবেলা ওই হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি, পরের দিন সকালবেলা সেই লোককে খুঁজে বের করা হলো। সেই লোক প্রথম দিন সলিউশন দিয়েছিল। কারণ আর যেই সলিউশন দিক না কেন, তার সাথে তার কথাটাই এখন মিথ্যা মনে হচ্ছে না। তাকে নিয়ে আসে এবং খুব খুঁজে নিয়ে আসে, খুঁজতে সারাটা দিন লাগে। এই জায়গায় গেছে, ওই জায়গায় গেছে, এই জায়গায় গেছে, ওই গেছে, এই জায়গায় যাও, ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও, এরকম করে করে অনেক লাস্টে তাকে পায়। কোথায় পায় রাসেল ভাই জানেন? আপনি গেস করতে পারছেন না। তাকে পায় একদম বুড়িগঙ্গা নদীর মাঝখানে একটা নৌকার মধ্যে বসে আছে সে। মানে এটা একটু আমার ধারণা যে আমি শুধু একা না, কেউ গেস করতে পারেননি। বুড়িগঙ্গা নদীর মাঝখানে একা, রাত তখন 10টা বাজে। ওই লোককে পাওয়া গেল। আচ্ছা, ওই লোকটাকে নিয়ে আসলো। ওই লোকটা প্রথমে আসতে যাচ্ছিলাম, বলছিল ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন না, আমি কেন যাবো? মানে খুবই খুবই মানে কথা আর কি। বলে যে আমি যে আপনার কথা বিশ্বাস করেন এটা কেন, কে বললো? বলে যে আপনাদের পুরা চেহারা বলছে আপনারা আমার কথা বিশ্বাস করেন না।
এখন কেন আমাকে দরকার? আপনার ছেলেকে, ছোট ছেলেকে জবাই করছে এই জন্য স্বপ্নে? উনি কিভাবে জানলো? উনি তো জানেই না ছোট ছেলেকে জবাই করতেছে। স্বপ্নের মধ্যে এরকম কিছু একটা দেখেছে তার ছেলে। সেই লোক তার সাথে অনেক জোরাজুরি করার পর, হাতে পায়ে ধরার পর তার বাসায় আসে। তার বাসায় আসার পর ওই লোক বলে, আমি 3 দিন এই বাসায় থাকবো, আমার থাকা খাওয়ার ব্যবস্থা করেন, এবং আমার সাথে একজন হুজুর আসবে, সেই লোক আমার সাথে কোরআন শরীফ পড়তে থাকবে, আর এই রুমের মধ্যে আপনারা কেউ ঢুকবেন না। আমি এটার সলিউশন বের করে নিয়ে আসছি, কিভাবে করব। আর সাথে আমাকে কোনো টাকা পয়সা দিবেন না, দয়া করে গাবতলী থেকে একটা খাসি কিনে নিয়ে আসেন, আচ্ছা। বাকিটা আমি দেখবো কি হয়। পরবর্তীতে ওই লোক ওই ভাইয়াটাকে বসালো। এখন আমি ভাইয়ার এক্সপিরিয়েন্স ডিরেক্টলি বলছি। ভাইয়াটা বসে এবং পুরা রুম অন্ধকার। অন্ধকার করবার পর তিনি একটা বাটিতে পানি নিয়েছিলেন এবং আরেকটা আয়নার মধ্যে কিছু তেল নিয়েছিলেন। আচ্ছা। আয়নার তেলটা ঘোরাতে ঘোরাতে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। যে লোকটা, কোরআন শরীফ পড়ছেন উনি? না, যে লোকটা, আচ্ছা, যিনি এসেছিলেন। যিনি এসেছিলেন, আর পুরো রুম অন্ধকার। কোরআন শরীফের লোকটা, তিনি ওই লোক ভাইয়াটার হাত শক্ত করে ধরে আছেন, কারণ ভয়ে উনিও পাচ্ছেন। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো উনি একটা সময় জেগে ওঠে, মনে হচ্ছে যে ওনার ভয়েস শোনা যাচ্ছে, কিন্তু ওনার ভয়েস থেকে যেসব কথা আসছে সেসব কথাগুলো খুব অ্যাবনর্মাল কথাবার্তা, আরবিক কথাবার্তা। ওই হুজুর আবার আরবি সম্বন্ধে জানতো। এখন ওই যে লোকটা একটু আগে অজ্ঞান হয়ে গেছিল, সেই লোকটা হুজুরকে বলছে আরবিতে, তুমি ওকে ট্রান্সলেট করে বাংলায় বলো। আচ্ছা। তো হুজুর বলে যে তোমরা উমরাতে গিয়েছিলা, তোমরা উমরাতে 1997-তে গিয়েছিলা, সেখানে তুমি একটা জায়গায় একা বসেছিলা, সেখান থেকে 3 জন জিন তোমাকে পছন্দ করে চলে আসে। এবং এটা উনি নিজে বের করে ফেললেন? নিজে বের করে ফেললেন। এবং এটা মিলেও গেল? না, উনি বলছে, হ্যাঁ, এবং উনি একজন জিন নিয়ে আসছে তার শরীরে। আচ্ছা। এটা পরবর্তীতে আমি আগে কিন্তু বলেছিলাম, এটা মিলছে, তার সাথে মিলছে। মিলছে। আচ্ছা। হ্যাঁ, তুমি উমরায় গিয়েছিলা, তুমি উমরা একটা সময় একা বসেছিলা, ওখান থেকে 3টা দিন তোমাকে পছন্দ করে এখানে সাথে সাথে তোমার সাথে চলে আসে। কিন্তু এফেক্ট দেখা যায় 3 বছর পর থেকে। তুমি 2000 সালে এফেক্ট দেখতে পাচ্ছ, তারা তোমার সাথে 3 বছর ধরে এই রুমের মধ্যে। হয়তো তুমি টের পাও নাই, এখন তুমি টের পাচ্ছ। একটা সলিউশন আছে, তারা একটু খাওয়া দাওয়া চাচ্ছে, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাকে করতে হবে। ওই লোক আরবিতে বলছে। ওই লোক যে নিয়ে আসে সে একজন জিন, এবং সেও পাওয়ারফুল জিন। আচ্ছা। বলছে যে আমি 3 জনকে সরাই দিতে পারবো, এবং তোমাকে কষ্ট করে এই 3 জনকে সরানোর জন্য 2টো খাসি আমাকে এখানে দিতে হবে। এই ডেট একটা সুইটেবল ডেট ঠিক করলো। ওই ডেটে, অমুক একটা ডেটে তুমি এইখানে এই অবস্থায়, এই কোরআন শরীফ চলমান পরন্ত অবস্থায় আমাকে 2টা খাসি দিবা। আচ্ছা। 3 জন তো 2টা খাসিতে ম্যানেজ করা যাবে। এইটা বলার পর ওই যে আমাকে বিদায় করে দাও, বলে যে ওই লোক যে কোরআন শরীফ পড়ছে সে পানি দিলে হবে না, ওইখানে বাটিটা ওনাকে পানি দিয়ে ছিটাই দিতে হবে। ছিটালো, লাইট জ্বালালো, উনি আবার নর্মাল লোক হয়ে ফেরত আসলো। কি ব্যাপার ভাই, বিশ্বাস হয়েছে? আমার কথা কি বিশ্বাস হইলো? এবার উনি বলতেছেন, 2টা খাসি রেডি করেন। আর উনি পরে গোসল করে চলে যায়। উনি গোসল টোসল করে রাত্রেবেলা 3 দিন থাকেন। 3য় দিন আপনার খাসি নিয়ে, খাসির মাংস, খাসির জবাই করে এবং হালাল উপায়ে খাসির জবাই করে, খাসির মাংসগুলা সেদ্ধ করে ওই রুমের মধ্যে বসে। আচ্ছা। উনি বলে যে আমি এতটুকু জানি যে ওই রুমের মধ্যে আমি বসা, রুম লাগানো, কোরআন শরীফ যিনি পড়ছিলেন তিনি বসা, আর যেই লোকটাকে আমি খুঁজে নিয়ে আসছি সেই লোকটা বসা। সেই লোকটা আবারও একই পদ্ধতিতে অজ্ঞান হয়ে যায়। একটা পর্যায়ে কথাবার্তার বাকবিতণ্ডা শোনা যাচ্ছে, কিন্তু আমার সাথে আর কোনো কথা হচ্ছে না। ওই লোকটা আবার ওই কোরআন শরীফের লোকটা ওই লোকটাকে মানে এবার তো হাত মানে অবস্থা হচ্ছে, উনিও ভয় পাচ্ছে যে প্রচন্ড ঝগড়া হচ্ছে এবং রুমের মধ্যে মনে হচ্ছে পর্দা টর্দাকে ছিঁড়ে ফেলছে কিনা। এতটুকু শব্দ পাচ্ছে, আর কিছু পাচ্ছে না। আর ফ্যানটা মনে হচ্ছে যে এদিক সেদিক করছে ঘুরতে ঘুরতে। একটা পর্যায়ে উনি বলছে যে আমাকে বিদায় করো, যে লোকটার মধ্যে জিন নিয়ে এসছে। পরে উনি পানি ছিটায়, লাইট জ্বালায়। যে পরিমাণ খাসির মাংস ছিল, একটাও খাসির মাংস না, খালি মাথা 2টা ছিল। আচ্ছা। সব নিয়ে চলে গেছে। এবং ওই রুমটা তো বন্ধ ছিল? বন্ধ ছিল। এরপর থেকে মানে মিষ্টি দিয়ে যে এরকম ঘটনা শুনেছি, কিন্তু যে একটা খাবার নিয়ে এসে রাখা এবং সেটা চোখের সামনে উধাও হয়ে যাওয়া, চলে গেছে। ইটস ভেরি আনইউজুয়াল। এবং এরপর থেকে তার এই পর্যন্ত লাস্ট 18 ইয়ার্স কোনো প্রবলেম হয় নাই। এবং ওই যে মাঝখানে কিন্তু বললেন উনি যে এবং ওই লোকটা 3 জন 2টা খাসি দিয়ে ম্যানেজ করা যাবে। 3 জন 2টা খাসি দিয়ে ম্যানেজ করা যাবে। এবং 2টা খাসির মাথায় পড়েছিল, এবং ওই 2টা খাসির মাথায় ওই লোকটা নিয়ে চলে যায়।
এই লোকটাকে এই 18 ইয়ার্স এই লোক ভাইয়া অনেক খুঁজছে। এই লোকটা লাস্ট দিন যাওয়ার সময় বলে গেছে, তোমার কোনো স্বার্থের জন্য এরপরে তুমি আমাকে আর পাবা না। আচ্ছা, তোমার স্বার্থের জন্য এরপরে কোনো কাজে আমাকে পাবা না। এই কাজটার জন্যই হয়তো আমি এখানে আসছি। আচ্ছা। হয়তো ওনারও ইন্টেনশন ছিল, ওনারও উদ্দেশ্য ছিল এদেরকে বিতাড়িত করা। আর কোনো উদ্দেশ্য যেমন অন্য কোনো প্রবলেমদের সলিউশন হয়তো তিনি দিবেন না। না মানে আমি শুনেছি মানুষ যখন জীবনে বিপদে পড়ে তখন মাঝে মাঝে নাকি এরকম সিচুয়েশন আসে যে কে কখন কিভাবে এসে বিপদ থেকে বাঁচিয়ে যাবে, উদ্ধার করে যাবে, তাকে ওই একবারই দেখা যাবে। হ্যাঁ, তাকে ওই একবারই দেখবো, আর জীবন হয়তো কোনোদিন দেখবো না। 18 ইয়ার্স রাসেল ভাই বলছে যে আমি 18 ইয়ার্স বহুবার আমি এই জায়গায় ওই জায়গায় গিয়েছি, ওই লোকটাকে আর কেউ চেনেই না। আরিফ, এটা কিন্তু খুব মারাত্মক একটা ঘটনা আসলে, সিরিয়াসলি মানে আমি অবাক হয়ে গেলাম ঘটনা শুনে। এবং সেই লোকটির বলতে চাই না রাসেল ভাই, আমি একজনকে তদবির করি ওনার কাছ থেকে বলি, সেই নাম বলতে পারবো না, নাম বলা যাবে না। এবং সেই লোকের হদিস মানে আজ পর্যন্ত পাওয়া যায়নি। এবং এখন পর্যন্ত হয়তো সেই লোকের হদিস হয়তো অন্য কেউ জানে, বা অন্য কারো কাছে হয়তো তিনি হেল্প করছেন, বা অন্য কোথাও হয়তো হয়তো বা অনেকেই আছেন তার আন্ডারে চাকরি করছেন। আবার না, আমি আপনি যে লোকটা হয়তো উপকার করেছেন তার কাছ থেকে হয়তো কেউ উপকার পেয়েছেন। সবাই তো স্বীকার করেন রাসেল ভাই, সেটাই। এবং আমি তো কারো নামও বলছি না, এই জায়গাটা সবই সিক্রেট রয়ে গেল। সেটাই ঘটনা আমি মনে করি সবার হয়তো বা পছন্দ হয়েছে, কারণ এই ঘটনাগুলো পাওয়া খুব কষ্ট আছে। এই ঘটনাগুলো পাওয়া খুবই কষ্ট, এবং ডক্টর আলিফ সবসময় যে ঘটনাগুলো নিয়ে আসেন সেই ঘটনাগুলো খুবই এক্সেপশনাল হয়, আজকেও তার ব্যতিক্রম হয়নি। এবং আমি তো বলবো যে দ্বিতীয় ঘটনাটি, ছোট কথা বলতে চাই, আসলে রাসেল ভাই ঘটনা বহু ঘটে, বহু ঘটনার চাক্ষুষ প্রমাণ আছে, কিন্তু অহেতু কোন ঘটনা নিজের লাইফের সাথে ঘটে যাবার পর সেটার সম্বন্ধে সেটার রিয়ালাইজেশন যে সারা বছর থেকে যায়, সেটার কিছু প্রমাণ আমি কয়েকটা মানুষের মধ্যে পেয়েছি। এর মধ্যে এই লোকটা একজন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। লিসেনার্স, আফনান বলছি। আজকে আমারও মন খারাপ রাসেল ভাই, লাকি এখনদের মতো একজন লিজেন্ডারি শিল্পী আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকে আমি আমার প্রথম স্টোরিটা বলতে চাচ্ছি। আসলে আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটা একজন ট্রেন চালক, মানে ট্রেন ড্রাইভার। এই পেশাটাই খুব অদ্ভুত, তাই না? মানে এবং এই ধরনের যারা ট্রেন চালান তাদের সাথে আমাদের কথা, দেখা, যোগাযোগ সবকিছুই অনেক কম হয়। কিন্তু তো আমি আপনার দুটো ঘটনা আছে, এই জন্য আমি আপনাকে তখন বলিনি, এখন বললাম যে এই জন্য আমি এই ঘটনাটা আগে বলতে বললাম। একটু ডিফারেন্ট টাইপের একটা মানুষের কাছ থেকে এই ঘটনাটা পাওয়া। জি, তো উনি 1978 সালে প্রথম রেলওয়েতে সরকারি মানে চাকরিতে যোগ দেন রেলের ড্রাইভার হিসাবে। তো উনি প্রথম ওনার জবটাই ছিল যে ঢাকা থেকে খুলনাগামী যে ট্রেনটা ছিল, উনি ঢাকা থেকে খুলনায় ট্রেনটা চালিয়ে আসতেন আর কি। উনি বিবাহ করেন 1981 সালে, আমাকে যেভাবে বলেছেন আর কি। 81 সালে বিবাহ করেন, 83 সালের দিকে ওনার একটা ছেলে সন্তান হন। এবং 2.5 বছর বয়সে ওনার ছেলে সন্তানটা মারা যান নিউমোনিয়া আক্রান্ত হয়ে। পেট মারা যাওয়ার পর উনি খুবই মানে স্বাভাবিকভাবেই প্রথম সন্তান মারা গেছে, খুবই শোক আনার। তো উনি এর মধ্যেই মানে মারা যাওয়ার পরেই ওনার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে, যেটা আজকে আমাদের যে ঘটনাটা। তো উনি মারা যাওয়ার প্রথম 3-4 মাস বেশ স্বাভাবিক ছিলেন, কোনো সমস্যা হয়নি। 3-4 মাস পর থেকে উনি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন ওনার ওই সন্তানকে। স্বপ্নে দেখছেন যে ওনার সন্তান ওনার সাথে খেলাধুলা করছে, গল্প করছে, কথা বলছে, এরকম উনি স্বপ্ন দেখতে থাকেন। তো একদিন হঠাৎ উনি স্বপ্নে দেখেন ওনার ওই সন্তান খেলতে খেলতে হঠাৎ ওনার গলা মানে চেপে ধরেছে। আচ্ছা, তো চেপে ধরার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি খুব পানি তেষ্টা অনুভব করেন। তো উনি ওনার স্ত্রী পাশে শুয়েছিলেন, ঘর অন্ধকার ছিল। তো উনি ডিম লাইটের যে আলো ছিল ওখানে পাশে পানি জগ রাখা ছিল, উনি সেখানে গিয়ে 1 গ্লাস পানি পান করে। পানি পান করে যখনই আবার শুতে যাবেন বিছানায়, তখন দেখেন ওনার ওই সন্তানটা ঠিক বিছানার মাঝখানে বসে আছে এবং বসে 2 হাত সামনের দিকে এগিয়ে দিয়েছে, বাবা আমাকে কোলে নাও বলছে। তখন ওনার না ওই সময় আর কোনো সেন্স কাজ করছিল না যে ওনার সন্তান যে মারা গেছে। হঠাৎ করে ওনার ওই সন্তানকে দেখে কোনো সেন্স কাজ করছিল না। তো ওনার সন্তানকে উনি কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে ওই সন্তান বলছে, বাবা আমাকে ছাদে নিয়ে চলো, আমি ছাদে যাব, তোমার সাথে খেলবো।
আসলে তখন যে এত রাত হয়েছে জি। ওইটাও উনি ভুলে গেছেন। উনি ওনার সন্তানকে নিয়ে ছাদে চলে গেছেন, ছাদে গিয়ে খেলাধুলা করেছেন। আবার একটা সময় ছেলে বলেছে যে বাবা চলো এখন ঘুমাবো, উনি আবার ওই সন্তানকে নিয়ে এসে শুয়ে পড়েছেন। ওকে। কিন্তু সকাল যখন হয়েছে, এই যে রাত্রে এত ঘটনাটি ঘটেছে উনি একদম বেমালুম ভুলে গিয়েছিলেন, এবং উনি পরে কিভাবে মনে করেছেন সেটাও আমরা বলবো গল্পের পর্যায়ে এসে। উনি সকালে সেটা বেমালুম ভুলে যান, কিছুদিন মনে করতে পারেন না রাতে কি ঘটনা ঘটেছে। এরকম প্রায় প্রতি রাতেই ঘটতে থাকে, কিন্তু উনি সকালে ভুলে যান সেটা। ওনার স্ত্রী এটা বেশ কিছুদিন যাবৎ ফলো করেছে, যে উনি রাতের বেলা উঠে কোথাও যেন চলে যান এবং আবার বেশ আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ফিরে আসে। তখন স্ত্রী ওনাকে জিজ্ঞেস করেছে তুমি রাতের বেলা কোথায় যাও? তখন উনি বলে কই রাতে তো আমি কোথাও যাই না। তখন বলছে না তুমি যাও, এরকম ঝগড়াঝাটি হয়েছে, কোথায় যাও? তখন উনি সেটা অস্বীকার করেন। তাই স্ত্রীর মনে খুব সন্দেহ হয়েছে, ঘটনা কি, সে রাত্রে কোথায় যায় এবং আমাকে বলে না। একদিন স্ত্রী মানে ঘুমিয়েছিল যখন, তো উনি ওই একই ঘটনা কিন্তু ওই যে ওনার সন্তানকে রেখেছে, সন্তানকে নিয়ে উনি বাইরে যাবেন, দেখে যে পাশে ঘুমিয়ে আছে তার সন্তান, ওই সন্তানকে উঠে নিয়ে বাইরে যাবেন। ওনার স্ত্রী এটা ফলো করেছে, কিন্তু দেখেছে তার সাথে কেউ নাই, দেখেছে ওনার স্বামী কোথায় যেন বাইরে যাচ্ছেন। আচ্ছা। উনি কিছুক্ষণ পরে ওনার ওনার পিছু নেন আর কি, পিছু নিয়ে দেখে যে উনি ছাদে চলে যাচ্ছেন, বাড়ির ছাদে। তো ছাদে গিয়েছেন, তো উনি যখন পরে গিয়েছেন সাথে সাথে উনি যেই ঘটনাটি দেখেছেন এটা আসলে ওনার স্ত্রীও দেখার জন্য আসলে প্রস্তুত ছিলেন না। দেখে ওনার স্বামী ওনার ওই ছোট সন্তান, যে 2.5 বছরের সন্তান মারা গেছে, সেই সন্তানকে নিয়ে খেলাধুলা করছে ছাদের উপরে। আচ্ছা। উনি ওই জিনিসটা দেখার সাথে সাথে চিৎকার দেন, চিৎকার দেওয়ার সাথে সাথে ওনার স্বামীর মানে হুঁশ ফিরে আসে। তখন হুঁশ ফিরে আসে, বলে যে কি ব্যাপার, আমি ছাদে কেন? ওনার স্বামী তখন বলছে আমি ছাদে কেন? তখন স্ত্রী বলে যে এই যে তুমি তো এতক্ষণ আমাদের ওই বাবুর সাথে খেলছিলা। বলে কই, আমি কোথায় খেলছিলাম, আমি ছাদে কেন? উনি কিছুতে সেটা মনে করি পরে যখন বলেছে এতদিন যে ঘটনাগুলো ঘটেছে, তখন ওনার মনে আসছে যে হ্যাঁ আসলে আমি এরকম স্বপ্ন দেখতাম, আমি প্রতি রাত্রে দেখতাম আমার সন্তান আমার পাশে ঘুমিয়ে আছে, সে আমাকে বলে যে চলো বাবা ছাদে গিয়ে খেলাধুলা করবো। তখন ওনার এই সব ঘটনা তখন ওনার মনে আসে, তখন উনি বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তো যাই হোক, ওনার স্ত্রীও খুব ভয় পান, এবং তারপরে ওনারা বেশ পাশের এক মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটু ঝাড়ফুঁক নিয়ে আসেন, পানি পড়া নিয়ে আসেন, যাতে করে পরবর্তীতে ঘটনা না ঘটে। কিন্তু রাসেল ভাই এরপরে ওনার সাথে আরো সাংঘাতিক ঘটনা ঘটা শুরু করে। যারা বেসিক্যালি ঈশ্বরদী থেকে হার্ডিঞ্জ ব্রিজ পার হয়েছেন, লিসেনারদের মধ্যে যারা, তারা জানেন ঈশ্বরদী থেকে হার্ডিঞ্জ ব্রিজ পার হওয়ার সময়, ঈশ্বরদী পার হওয়ার পরপরই হার্ডিঞ্জ ব্রিজ তো মাটি থেকে অনেক উঁচু, ওই উঁচু করার জন্য তো মাটি ফেলে ফেলে ওই মাটি থেকে অনেক উঁচু করতে হয় রাস্তাটা। এবং হার্ডিঞ্জ ব্রিজ ওঠার জন্য যে রেল লাইনের পথটা, এটা কিন্তু মাটি থেকে অনেক উঁচু। যারা জানেন ওইদিকে গিয়েছেন তারা দেখেছেন। উনি ঈশ্বরদী থেকে যখন ট্রেন নিয়ে হার্ডিঞ্জ ব্রিজের দিকে আসছিলেন, তখন হার্ডিঞ্জ ব্রিজ থেকে মানে হয়তো 1-1.5 কিলোমিটার আগে হঠাৎ উনি দেখছেন রেল লাইনের মাঝখানে ওনার ওই সন্তানটা দাঁড়িয়ে আছে, এবং ওনার ওই সন্তানটার মাথাটা না অস্বাভাবিক রকমের বড়, মানে অনেক বড় মাথা, এরকম মাথা হওয়ার কথা নয়, অনেক বড় মাথা। তো এটা দেখে উনি ওনার পাশের ড্রাইভারকে বলেন ভাই দেখেন তো, আমরা জানি রেলে কিন্তু 2জন ড্রাইভার থাকে, তো পাশের ড্রাইভারকে বলেন ভাই দেখেন তো সামনে কিছু, আপনি কিছু দেখতে পাচ্ছেন? উনি বললেন না আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন বলে যে ভাই সামনে আমি একজন মানুষ দেখতে পাচ্ছি, ট্রেনের গতি তো কম, আমি কি থামাবো? বলে না এখানে কোনো মতেই থামানো যাবে না, একে তো এখানে ডাকাতের ভয় আছে, দ্বিতীয় কথা এই মুহূর্তে হঠাৎ করে গাড়ি থামালে একটা বগি যদি ওখানে লাইনচ্যুত হয়, তাহলে একটা বগি যদি কাত হয়ে যদি এক পাশে পড়ে যায়, ট্রেনের প্রত্যেকটা বগিটা একটার সাথে একটা লাগানো থাকে, তাহলে ট্রেনটা কিন্তু অনেক নিচে গিয়ে পড়বে এবং পৃথিবীর ইতিহাসে একটা স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটবে আর কি। উনি থামাতে চেয়েছিলেন কিন্তু ওই পাশের ড্রাইভার থামাতে দেননি, কেন উনি থামাতে চেয়েছেন এই কারণে হয়তো আমার সন্তান, ওই যে ওই ওনার একটা আবেগ কাজ করছিল, হয়তো আমার সন্তান, কেন ওই সময় ওনার সেন্স কাজ করছিল না আর কি। তো উনি ট্রেনটা থামান নাই, থামাতে দেন নাই পাশের ড্রাইভার, ট্রেনের গতিতে চলে গেছে। উনি ভেড়ামারা স্টেশনে যাওয়ার পরে ওখানকার যে স্টেশন মাস্টার ছিলেন তাড়াতাড়ি ট্রেন থেকে নিয়ে ওনাকে বলেছেন যে আপনি একটু ঈশ্বরদী এবং পাকশি স্টেশনে একটু খবর নিয়ে দেখেন এই 2 জায়গার মাঝখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এবং এই রিপোর্টটা পোড়াদা স্টেশনে পাঠিয়ে দেন, আমি পোড়াদা ট্রেন নিয়ে গেলে আমি ওখান থেকে রিপোর্টটা নিব। এবং উনি যখন পোড়াদা স্টেশনে যান, পোড়াদা স্টেশন মাস্টারের কাছ থেকে খবরটা নিতে যান, এবং পোড়াদা স্টেশন মাস্টার বলে যে না আজকে এবং এই রাত্রেবেলা কিছুক্ষণের মধ্যে এখানে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ওখানে পুলিশরা গিয়েছিল, স্টেশন মাস্টার নিজে গিয়েছিলেন এইটুকু জায়গার মধ্যে, এখানে কোনো ধরনের কোনো দুর্ঘটনার আলামত নাই, এবং এত রাত্রে ওইখানে মানে বাচ্চা আসার তো প্রশ্নই আসে না, এরকম বলেছে। তো যাই হোক, বলেছে আপনি হয়তো চোখে ভুল দেখেছেন, এটা এখানেই শেষ করে দেন, এটা নিয়ে আর মানে কথাবার্তা বাড়ানোর দরকার নেই, কারণ এতে করে ওনার ক্যারিয়ারে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। উনি এই বিষয়টা আর চেপে যান, আর কোনো কথা বলেন নাই। রাসেল ভাই উনি যখনই মানে ঢাকা থেকে এই রাত্রে খুলনার ট্রেনটা চালিয়ে আসতেন, ওই সেম জায়গায় ওনার ওই সন্তানটাকে দেখতে পেতেন, মাই গড। এবং ওই যে বিশাল বড় মাথা,
মানে স্বাভাবিক নয় কিন্তু, মানে অনেক বড় মাথা। না, বুঝতে পারছি। তো এরকম দেখতে পেতেন। উনি একদিন স্বপ্নে দেখলেন ওনার ওই সন্তানটা, ওই সময় উনি আগে যে সন্তানকে দেখতেন স্বপ্নের ভিতরে কোলে নিয়ে খেলা করছেন, তো এইবার ওই সন্তানকে ওই মাথাটা বড় অবস্থায় দেখতে পেলেন। খুব রাগেশ্বরে ওই সন্তানটা বলছে যে, বাবা তুমি আমার উপর দিয়ে ট্রেনটা চালিয়ে দিতে পারলে, তো তুমি তো আমাকে আর ভালোবাসো না, তো আমার ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে এমন কাজও আমি হতে দেবো না, সুতরাং আমি আমার কোনো ভাই বোন হতে দেবো না। সে স্বপ্নের মধ্যে এটা বলে। ওই তখন কিন্তু ওনার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থা থাকা অবস্থায় ওনার স্ত্রী এই স্বপ্ন দেখার পরে উনি স্ত্রীকে এই বিষয়ে আর কিছু বলেন নাই। উনি হয়তো স্ত্রী এই অবস্থায় ভয় পেতে পারেন, সমস্যা হতে পারে, যেন উনি কিছু বলেন নাই আর কি। কিন্তু ওনার স্ত্রী বেশ কয়েকদিন ধরে ওনাকে বলছেন যে ওনার মানে শরীরের মধ্যে অস্বাভাবিক রকমের একটা অনুভূতি হচ্ছে এবং প্রচন্ড পেটে ব্যথা হয় এবং মনে হচ্ছে তার পেটটা অস্বাভাবিক রকমের ফুলে যাচ্ছে। এটা হওয়ার কথা নয়। এবং এই ঘটনা ঘটার 3 থেকে 4 দিনের মাথায় মানে উনি খুবই পেটে পেইন ফিল করেন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তার বলেন যে আপনার সন্তান পেটের মধ্যে মারা গেছে, দ্রুত এটা সিজার করে এটা অপসারণ করে ফেলতে হবে, নাহলে আপনার জীবন হুমকির মুখে পড়ে যেতে পারে। তো রাসেল ভাই যখন ওই সন্তানকে অপারেশন করে বের করা হয়েছে, অদ্ভুত ব্যাপার, ওই সন্তানের মাথাটা না অস্বাভাবিক রকমের বড় ছিল। যেটা উনি ওই যে রেল লাইনে, হ্যাঁ হ্যাঁ, ওনার ওই সন্তানের মাথাটা বড় ছিল এবং ওনার স্ত্রী যে হঠাৎ করে পেট ফুলে যাচ্ছিল এবং পরে মারাত্মক পেইন হয়, মানে এইটার কারণে হয়েছে ওনার ওই সন্তানের মাথাটা অস্বাভাবিক রকমের বড় হয়ে গিয়েছিল। আচ্ছা, তো যাই হোক ওনার সন্তান মারা যান ওটা পেটের মধ্যেই। এবং এরপরে ওনার একাধিক সন্তান কিন্তু ঠিক এই 6 থেকে 7 মাস যখন অন্তঃসত্ত্বা উনি থাকেন এই সময়ের মধ্যেই মারা যান এবং প্রত্যেকটা সন্তানের পর এক তার সাথে দুর্ঘটনা করতে থাকে এরকম একের পর একটা। এবং একটা পর্যায়ে উনি আর মানে সন্তান ধারণ করার যোগ্যতাই হারায় ফেলেন। আচ্ছা, তো ও স্বপ্নে যা বলেছিলেন তার আগের সন্তান, সেটাই আলটিমেটলি হলো। হ্যাঁ, সেটাই আলটিমেটলি হয়েছে। তো এখন এদিকে কিন্তু উনি যখন প্রতিনিয়ত ওই পাকশির ওই রুটটাতে উনি যখন এই ধরনের প্রবলেম ফেস করছিলেন, তখন উনি ট্রান্সফার হয়ে ঢাকা সিলেট রুটে চলে আসেন। ঢাকা সিলেট রুটে উনি ট্রেন চালাবেন। তো এর ভিতরে মানে যে ঘটনাটা ঘটে এটা ছিল সবচেয়ে মারাত্মক ঘটনা। ঢাকা সিলেট রুটের লিসেনাররা যারা গিয়েছেন তারা জানেন যে শ্রীমঙ্গলের কাছাকাছি আসার পরে ট্রেনটা যেদিক দিয়ে যায় দুই পাশে কিন্তু মানে জঙ্গল এলাকা। হ্যাঁ, এবং একটা দীর্ঘ সময় কিন্তু জঙ্গলের মধ্যে যান, তারপর দুই পাশে মানে চা বাগানও আছে, যদিও সেটা খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু রাতের বেলা জায়গাটা মানে দিনের বেলা যতটা না সুন্দর, রাতে কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। তো উনি একদিন সিলেটে যখন রাতের বেলা ওই দিক দিয়ে আসছিলেন ট্রেন নিয়ে, হঠাৎ উনি তখন দেখছিলেন যে ওনার ওই যে সন্তানটা, প্রথম সন্তানটা, এরকম একাধিক 10-12 জন সন্তান রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে এবং উনি এটা দেখে খুবই ভয় পান যে এখানে মানে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে। মনে করছে হয়তো বা ওই পাখি রুটি ছিল, এখানে হবে না, কিন্তু এখানে ওই প্রবলেমটা শুরু হয়। এবং উনি ট্রেনটা থামান নাই, ট্রেনটা যথারীতি ট্রেন চলছে ট্রেনের গতিতে। উনি হঠাৎ করে ফিল করলেন এই 7-8 জন এই ছোট ছোট বাচ্চা এবং অনেক বড় মাথার আকৃতির এবং সবাই একই রকম চেহারা, প্রত্যেকের চেহারা ওনার সন্তানের মতো, এবং এই 7-8 জনই ট্রেনের মধ্যে ঢুকে পড়েছে, ইঞ্জিনের মধ্যে। আচ্ছা, ঢুকে ওনার সাথে ধস্তাধস্তি শুরু করেছে এবং ওরা প্রত্যেকেই ট্রেনটার হুইলটা টান দিয়ে এটা থামানোর চেষ্টা করছে। ওনার সাথে যে মানে কো ড্রাইভার ছিল সে আবার একটু ক্লান্ত ছিল, ওনাকে বলেছিল ভাই আমি একটু ঘুমাবো, আমাকে একটু পরে রেখে দিয়েন। কারণ ট্রেনে 2 জন ড্রাইভার থাকে, আমরা জানি যে একজন চালান, বেসিক্যালি আরেকজন সাথে থাকেন মানে সহযোগী হিসাবে। তো উনি বারবার চেষ্টা করছেন, চিৎকার করছিলেন তাকে, কিন্তু ওনার ঘুম কিছুতেই ভাঙছে না। আর ওই যে ছোট ছোট যেই বাচ্চারূপী যেই জিনিসগুলো ওখানে এসেছিল ওরা বারবার ট্রেনটা থামানোর চেষ্টা করছিল এবং উনি খুব ধস্তাধস্তি শুরু করেছে কোনো মতে যে ট্রেনটা থামাতে না পারে। ওই একটা ডেঞ্জারাস একটা জায়গায় রাতের বেলা, ওখানে কিন্তু ডাকাতের ভয় আছে এমনিতেও। তো উনি অনেক চেষ্টা করছেন থামাতে না পারে, কিন্তু এরকম ধস্তাধস্তির একটা পর্যায়ে কেন জানি ওনার পাশের ড্রাইভারের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি দেখেন উনি কিসের সাথে, শূন্যের সাথে ধস্তাধস্তি শুরু করেছেন। তো উনি বলে ভাই কি করেন আপনি তো ট্রেনের মানে দরজা দিয়ে পড়ে যাবেন বাইরে। উনি তাড়াতাড়ি মানে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তাড়াতাড়ি যে ওনাকে ধরে ফেলেছেন। এবং তখন আবার ওনার হুঁশ হয়েছে, দেখে যে না আশেপাশে এখন আর কেউ নেই, তখন আর কেউ ছিল না। তখন উনি বেশ মাসখানেকের তখন ছুটি নেন, ছুটি নিয়ে দীর্ঘদিন উনি মানে ট্রিটমেন্ট করেন যে হয়তো ওনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে কিনা। আবার ডাক্তার বলছে না আপনার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নাই, আমি ভাবছিলাম যে সাইকোলজিক্যাল কোনো প্রবলেম, কোনো সিজোফ্রেনিয়ার প্রবলেম নাই, হ্যালুসিনেশনও হয় নাই, এরকম তারা কোনো কিছু বলতে পারেন নাই আর কি। তো চাই রাসেল ভাই ওনার স্ত্রী কিন্তু স্থায়ীভাবে মানে সন্তান ধারণ অনুপযোগী, ডাক্তার বলে দিয়েছেন আপনি কখনো সন্তান ধারণ করতে পারবেন না। তো ওনার এই বিষয় নিয়ে ওনার মনে খুবই কষ্ট ছিল। তো উনি ওনার বাড়ির পাশে একদিন এক রিকশালার সাথে তার পরিচয় হয়। রিকশালা একটু ধার্মিক ছিলেন আর কি, হুজুর গোছের একজন ছিলেন। তো রিকশালা একদিন ওনাকে বলছেন ভাই আপনার সবসময় দেখি মন টন খারাপ, তো কি আমাকে বলা যায়?
তা উনি বলছেন যে আসলে আমার তো আসলে সন্তান হয় না, এরকম এরকম ঘটনা ছিল। তখন রিক্সাওয়ালা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা সমাধান দিতে পারি। তো সমাধানে যদি আপনার সন্তান হয় তো অনুরোধ যে আপনি আমার কথা কাউকে বলবেন না। তো উনি বলেন আচ্ছা ঠিক আছে, বলবো না। তখন উনি একটা পানি পড়া দেন, যে আপনি এবং আপনার স্ত্রী টানা 3 মাস এটা খাবেন এবং পরে কি হয় আমাকে জানাবেন। তো 3 মাস পরে সত্যি অদ্ভুত ব্যাপার, আল্লাহর কি ইচ্ছা, উনি ওই রিক্সাওয়ালাকে বলেন হ্যাঁ আমার স্ত্রী মানে সন্তান সম্ভব। এবং ডাক্তার আগে তাকে দিয়েছিল তারা মানে বলেছে যে এটা অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না, হ্যাঁ, যে উনি সন্তান সম্ভব হবেন। তো যাই হোক, সবাই আশ্চর্য হয়ে গেছে, কারণ ওনার একটা মেজর অপারেশন হয়েছিল যার কারণে ওনার কোনো সম্ভাবনা ছিল না। আচ্ছা। মিরাকল আর কি। তো ওনার যখন সন্তান যখন 3 মাস হয়ে গেল, তখন ওই সুসংবাদটা যখন রিক্সাওয়ালাকে দিলেন, বললেন ঠিক আছে এখন আপনি টানা 10 মাস এই আমি আবার পানি পরে দিচ্ছি, পানি শেষ হয়ে গেলে মিশিয়ে খাবেন, এইভাবে স্বামী স্ত্রী খেতে থাকবেন 10 মাস সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। কিন্তু শর্ত একটাই, যে আপনি কাউকে বলবেন না যে আপনি আমার কাছ থেকে ট্রিটমেন্টটা নিয়েছেন। কিন্তু সমস্যা হলো, উনি যখনই ওনার এই সন্তান হয়েছে, আত্মীয় স্বজনদের প্রচন্ড প্রেশার ছিল যে তুমি কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, কার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে আমাকে বলো, আমরাও যাবো, এরকম মানে ওনার উপর খুব প্রেশার ছিল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এরকম প্রেশারে একদিন বলেই দিয়েছে উনি যে আমি না ওই রিক্সাওয়ালার কাছ থেকে এই ট্রিটমেন্টটা নিয়েছি। তো স্বাভাবিকভাবেই লোকজন, ওনার পরিচিত আত্মীয় স্বজনরা ওনার কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য গিয়েছিলেন। তো রাসেল ভাই যাওয়ার পরে দেখা গেছে যে ওই যে রিক্সাওয়ালা যে বাড়িতে থাকতেন, তো যখনই গিয়েছে বলছে এই রিক্সাওয়ালা তো মাত্র কয়েকদিন আগে ওনার রিক্সাটা বিক্রি করে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে কোথায় যে চলে গেছে কেউ জানে না। রাসেল ভাই আমাকে যিনি বলেছেন, ওনার নাম ইয়াহিয়া আর কি, ডাক নাম ইয়াহিয়া, কিন্তু অফিসিয়াল নাম ওনার ইয়াহিয়া না। উনি যদি রিটায়ার করেছেন সঙ্গত কারণ ওনার অফিসিয়াল নেমটা বলা যাবে না। তো উনি কিন্তু এখনো ওই রিক্সাওয়ালাকে খোঁজেন যে এই লোকটা কোথায় আছে। বাচ্চা কি হয়েছিল পরে? হ্যাঁ রাসেল ভাই এটা বলি, ওনার কিন্তু এরপরে 3টা সন্তান হয়েছে। আচ্ছা। এবং ওনার যে প্রথম সন্তান সেটা ছেলে সন্তান, উনি রিক্সাওয়ালা আবার শর্ত দিয়েছিল আপনার যে কটা সন্তান হবে তাকে প্রথমে মাদ্রাসায় কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন, তারপর আপনি জেনারেল লাইনে পড়াবেন। ওনার প্রথম সন্তান কোরআনে হাফেজ হয়েছিল। ওনার প্রথম সন্তান বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার এবং উনি বর্তমানে বিদেশে আছেন, কানাডাতে আছেন ওনার প্রথম সন্তান, এবং খুব ভালো একটা পজিশনে আছে। ওনার দ্বিতীয় সন্তান কন্যা সন্তান, সে ঢাকা ইউনিভার্সিটির বর্তমানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পড়ে। এবং সে সন্তানও কিন্তু ওই মেয়ে যে সেও কিন্তু সাধারণ মেয়েদের মতো না, খুবই পর্দানসীন মেয়ে, এবং সে কোরআনে হাফেজা। এবং ওনার সর্বশেষ যে ছোট একটা সন্তান আছে, সে সন্তান বর্তমানে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে আর কি। তো আমাকে এই গল্পটা বলেছেন যে এইভাবে ওনার জীবনে প্রথম সন্তান হারানোর পরে যে এই যে ভয়ঙ্কর যে অভিজ্ঞতা, আমরা কিন্তু শান্ত রাসেল ভাই এই পর্যন্ত আমার লাইফে আজকে প্রথম আমি একজন ট্রেন ড্রাইভারের গল্প নিয়ে আসতে সক্ষম। আমরা এটা শুনেছি। ভূত এফএম এবং ভূত.com-এর অনেক বড় একজন ভক্ত হবার কারণে তার বহুদিনের ইচ্ছে ছিল ঘটনাটি শেয়ার করার, কিন্তু পর্যাপ্ত সময় আর বাংলা লিখতে খুব একটা পারদর্শী না হওয়ায় তিনি ঘটনাটি লিখে পাঠাতে পারেননি। আমি বাজি ধরে বলতে পারি এরকম ঘটনা এর আগে কখনো কোথাও প্রচারিত হয়নি। ধন্যবাদ রাসেল ভাই। আজকে আমি বিমান যে পাইলট ছিলেন, সেই পাইলট শাফিনের একটি ঘটনা, এটা আকাশপথের ঘটনা, তিনি আমাকে শেয়ার করেছেন। আমি সরাসরি ঘটনায় চলে যাই। সময়টা তার কথা মতো ছিল 2019 সালের শীতকাল। তো ডিসেম্বরের দিকে রাত প্রায় 1টা, ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বিমান উঠতে প্রস্তুত। তো সেই বিমানের প্রধান পাইলট ছিল সেদিনের আজকে যার ঘটনা বলবো সেই শাফিন প্রায় 10 বছর ধরে বিমান চালাচ্ছে। অনেক ঝড়, অনেক বিপদ সে সামলেছে, কিন্তু সেদিন রাতে আকাশে তার সঙ্গে যা ঘটেছিল তা সে আজও ভুলতে পারেনি। বিমানটি যখন আকাশে উঠে প্রায় 30,000 ফুট উচ্চতায় পৌঁছালো, তখন সবকিছুই মানে স্বাভাবিক ছিল। ককপিটে শাফিন আর তার মানে সহকারী পাইলট রাশেদ বসেছিল। আর সামনে অসীম অন্ধকার আকাশ আর নিচে মেঘের সাদা সমুদ্র। হঠাৎ রাশেদ বলল, স্যার আপনি কি লক্ষ্য করেছেন রাডারে একটা অদ্ভুত সিগন্যাল আসছে? শাফিন তাকিয়ে দেখলো যে সত্যি রাডার স্ক্রিনে একটা ছোট লাল বিন্দু বারবার দেখা যাচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে, কিন্তু আশেপাশে কোনো বিমান থাকার কথা না এই রুটে। শাফিন ভাবলো হয়তো যন্ত্রের সমস্যা এটা। সে রাডার স্টার্ট করলো, কিন্তু কয়েক মিনিট পরে আবার সেই একই সিগন্যাল দেখা গেল। হঠাৎ ককপিটের দরজার বাইরে কেউ যেন ধীরে ধীরে টোকা দিল। তো রাশেদ অবাক হয়ে বলল যে এই সময় কেবিন
ক্রু কেন আসবে? শাফিন ইন্টারকমে কেবিন ক্রুকে জিজ্ঞাসা করলো কেউ কি ককপিটের দরজায় এসেছে। তো ওপাশ থেকে উত্তর এলো যে না স্যার, সবাই নিজের কাজে ব্যস্ত। দুজনেই কিছুটা অস্বস্তি অনুভব করলো। কয়েক মিনিট পরে হঠাৎ ককপিটের আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল, আবার জ্বলে উঠল। ঠিক তখনই শাফিন দেখলো সামনে উইন্ডশিল্ডের উপরে যেন একটা সাদা মানুষের অবয়ব ভেসে আছে আকাশের মধ্যে। তো রাশেদও সেটা দেখলো, অবয়বটা যেন বিমানের সামনে উঠছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পুরো শরীর সাদা কুয়াশার মতো। শাফিন ভয় পেলেও নিজেকে সামলে নিল। সে বিমানের গতি একটু কমালো, কিন্তু তখনই আর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। বিমানের যাত্রী কেবিন থেকে হঠাৎ কয়েকজন যাত্রী চিৎকার করে উঠল। ইন্টারকমে একজন এয়ার হোস্টেস আতঙ্কিত কণ্ঠে বলল, স্যার, কিছু যাত্রী বলছে তারা জানালার বাইরে একজন মানুষকে হাঁটতে দেখছে। 30,000 ফুট উপরে আকাশে মানুষ হাঁটছে, এটা অসম্ভব। শাফিন দ্রুত ককপিট ক্যামেরা চালু করলো, কিন্তু ক্যামেরায় কিছু দেখা যাচ্ছিল না। ঠিক তখনই বিমানের অটো পাইলট নিজে নিজে বন্ধ হয়ে গেল। বিমানটা হঠাৎ একটু নিচের দিকে নামতে শুরু করলো। শাফিন তখন দ্রুত কন্ট্রোল হাতে নিল। তার কপালে ঘাম জমে গেছে যে এরকম একটি ঘটনা কোনোদিন তার সাথে হয় নাই, যেটা আজকে হতে চলেছে। রাশেদ তখন কাঁপা গলায় বলল যে স্যার, আপনার পিছনে। শাফিন ধীরে ধীরে ঘুরে তাকালো। ককপিটের পিছনের খালি সিটে একটা সাদা পোশাক পরা লোক বসে আছে। লোকটার মুখ ফ্যাকাশে, চোখ দুটো পুরো কালো। সে ধীরে ধীরে বলল, আমাকে নামিয়ে দাও, আমি অনেকদিন ধরে আকাশে ঘুরছি। শাফিন আর রাশেদ দুজনেই স্তব্ধ হয়ে গেল। শাফিন চোখ বন্ধ করে আবার খুললো, কিন্তু তখন সিটটা আবার খালি, কেউ নেই। ককপিটে শুধু ইঞ্জিনের শব্দ। এরপর আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। বিমানটি নিরাপদে মালয়েশিয়ায় অবতরণ করলো, কিন্তু পরের দিন বিমান কোম্পানি যখন ব্ল্যাক বক্স পরীক্ষা করলো, তখন তারা একটা ভয়ানক জিনিস শুনতে পেল। ককপিটে শাফিন আর রাশেদের কথা ছাড়াও আর একজন অজানা কণ্ঠ রেকর্ড হয়েছিল। সেই কণ্ঠ বলছিল, আমি এখনো আকাশে আছি। এখন সেদিনের পর শাফিন আর কখনো রাতের ফ্লাইট নিতে রাজি হয়নি। আর আজও সে বলে যে আকাশে সবকিছু মানুষ জানে না, আকাশে কিছু যাত্রী আছে যারা এখনো নামতে পারে না। রাসেল ভাই, এটাই ছিল আমার প্রথম ঘটনা।